তুমি 100টা ম্যাথ করবা, পরীক্ষায় তোমার 101 নাম্বার ম্যাথ আসবে। এই অধ্যায় থেকে হাজার হাজার ম্যাথ দেওয়া সম্ভব, বুঝছো? এটা এত একটা ভাস্ট অধ্যায়। তো এটা পারার জন্য প্রত্যেকটা সূত্রের প্রয়োগ তোমাকে বুঝে বুঝে করতে হবে। সমানুপাতিক মুখস্থ করতে হবে কি এভাবে বুঝে পড়ো, তাহলে মুখস্থ করতে হবে না। তুমি যদি জাস্ট মুখস্থ করো চোখ বুঝে, তাহলে মুখস্থ করে কিন্তু শেষ করতে পারবা না। আমাদের অনেক কিছু আসে, আমাদের বইয়ে অনেক অনেক কিছু বিষয় আছে, এত বিষয়কে কিভাবে মনে রাখবা? এই জন্য বুঝে বুঝে পড়বা, তাহলে আর মুখস্থ করতে হবে না। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছ, সবার উপর আল্লাহর অসীম রহমত বর্ষিত হোক। আজকে পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি, এইটার উপর ওয়ান শট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হইলাম। এই ভিডিওতে গতি অধ্যায়ের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যা যা আছে সবকিছু তোমাদেরকে শিখাই দেব, এবং একই সাথে বিগত বছরে বোর্ডে আসা সিকিউ এবং এমসিকিউ প্রশ্নের আমরা সমাধান করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। গতি কি? তো যেহেতু অধ্যায়টার নাম গতি, তাই গতি আমাদের কি এটা আগে জানতে হবে। গতি কি? কোনো কিছুর সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে কি বলবো? আমরা গতি বলবো। মনে করো আমি এখন কি যাচ্ছি, সামনে যাচ্ছি, তাই না? আমার কি হচ্ছে? অবস্থান পরিবর্তন হচ্ছে, তার মানে আমি কি? গতিশীল। তাহলে স্থিতি কি? সময়ের সাথে কোনো কিছুর যদি অবস্থান পরিবর্তন না হয়, তাহলে সেটা কি? স্থিতি না? আমি এখন দাঁড়ায় আছি, তাহলে কি বলবো? আমি স্থির আছি। তার মানে কি? আমার সময়ের সাথে অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না। পরীক্ষায় কিন্তু আসে তোমাদের স্থিতি কি, গতি কি। তাহলে স্থিতি কি বলতো? সময়ের সাথে কোনো কিছুর অবস্থান পরিবর্তন না হইলে, তাহলে তাকে আমরা বলবো স্থিতি। কিন্তু এখানে কোনো বস্তুকেই তুমি পরম স্থির বা পরম গতিশীল বলতে পারবা না। তোমার সাপেক্ষে আমি এখন কি? স্থির। কিন্তু পৃথিবী তো ঘুরতেছে, তাই না? পৃথিবী কিন্তু সূর্যের চারপাশে কি? ঘুরতেছে। তার মানে কি? সূর্যের সাপেক্ষে আমি কি হব তখন? গতিশীল হব। তার মানে এই পৃথিবীতে তুমি কোনো কিছুকেই পরম স্থির বা পরম গতিশীল বলতে পারবা না। সবকিছুই কি? আপেক্ষিক। কোনো বস্তুকে গতিশীল বা স্থির বলার জন্য আমাদের একটা কাঠামো প্রয়োজন। মানে কার সাপেক্ষে তুমি বস্তুটাকে গতিশীল বা স্থির বলবা? তো যার সাপেক্ষে আমরা কোনো কিছুর অবস্থান নির্ণয় করি তাকে কি বলবো? প্রসঙ্গ কাঠামো। মানে যেই অবজেক্টটার সাপেক্ষে আমরা কোনো কিছু গতিশীল আছে নাকি স্থির আছে সেইটা নির্ণয় করি, এটাকে বলবো কি আমরা? তখন প্রসঙ্গ কাঠামো। তুমি মনে করো বাসে করে একটা জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ, তোমার পাশে তোমার বন্ধু বসে আছে, তোমার বন্ধুকে তুমি কি দেখবা? স্থির দেখবা। কিন্তু বাসের বাহিরে থেকে কেউ যদি তোমার বন্ধুকে দেখে, তোমার বন্ধুকে কি দেখবে? গতিশীল দেখবে, তাই না? তাহলে কি হলো? তোমার সাপেক্ষে তোমার বন্ধু এখানে কি? স্থির। কিন্তু যে বাসের বাহিরে দেখতেছে তার সাপেক্ষে কি? গতিশীল। তার মানে প্রসঙ্গ কাঠামোর উপর ডিপেন্ড করে কোনো বস্তু একই সাথে আমাদের গতিশীল হইতে পারে, স্থিতিশীল হইতে পারে। বুঝছো কি প্রসঙ্গ কাঠামো কি? তুমি যখন তোমার বন্ধুর বেগ নির্ণয় করতেছ, তাহলে তখন তুমি এখানে প্রসঙ্গ কাঠামো। আবার বাসের বাহিরে থেকে যে মানুষটা তোমার বন্ধুর বেগ নির্ণয় করলো, সে কি তখন? সে তখন প্রসঙ্গ কাঠামো হয়ে যাবে। তার মানে যার সাপেক্ষে আমরা কোনো বস্তুর অবস্থান নির্ণয় করব, সেটা আমাদের হবে কি? প্রসঙ্গ কাঠামো। তোমাদের বইয়ে কয়েক ধরনের গতির উদাহরণ আছে, এই গতির ধরনগুলো আমরা একটু দেখে নিই। প্রথমে আছে আমাদের কি? সরল রৈখিক গতি। সরল রৈখিক গতিটা কি? কোনো বস্তুর গতি যদি এমন হয় যে সেটা সরল রেখায় যাবে, তাহলেই তাকে আমরা বলবো সরল রৈখিক গতি। কোনো বস্তুর গতি যদি এমন হয় যে সেটা কি? সরল রেখায় যাবে, তাহলে সেটাকে আমরা বলবো কি? সরল রৈখিক গতি। মনে করে যে একটা বস্তুকে তুমি উপর থেকে নিচে ফলাই দিলাম, এর গতিটা কি দেখো তো? সরল রেখা বরাবর না? হ্যাঁ, এই ধরনের গতিকে আমরা বলবো সরল রৈখিক গতি। পরেরটা কি আছে দেখো তো? ঘূর্ণয়ন গতি কাকে বলবা? ঘূর্ণয়ন গতি হচ্ছে কোনো বস্তু যদি এমন ভাবে চলতে থাকে যে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চারপাশে ঘোরে, সেই ধরনের গতিকে বলবো আমরা কি? ঘূর্ণয়ন গতি। কি হইল? কোনো বস্তু যদি এমন ভাবে চলে যে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চারপাশে ঘুরতে থাকে, সেই ধরনের গতিকে বলবো কি আমরা? ঘূর্ণয়ন গতি। মনে করে একটা ফ্যানের গতি, এটা একটা ফ্যান, কেমন? দেখো, ফ্যানের এই বিন্দুটা মাঝখানের এই বিন্দুকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কিন্তু সবসময় ঘুরতেছে, তাই না? তো এই ধরনের গতিকে আমরা বলবো কি? ঘূর্ণয়ন গতি। মানে যেই গতিতে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চারপাশে ঘুরবে, সেই ধরনের গতি কি? ঘূর্ণয়ন গতি। মনে করো যে সাইকেলের চাকা ঘুরতেছে, কোন ধরনের গতি? ঘূর্ণয়ন গতি। আবার তুমি ঘড়ির কাঁটার গতি কল্পনা করো, এটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই সবসময় ঘোরে, তাহলে এই ধরনের গতিকে বলবো আমরা কি? ঘূর্ণয়ন গতি। আশা করি তোমরা সবাই বুঝছো ঘূর্ণয়ন গতিটা আমাদের কি। দেখো, পর্যায়বৃত্ত গতি কি? কোনো গতিশীল বস্তু যদি এমন ভাবে ঘুরতে থাকে যে একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, সেই ধরনের গতিকে কি বলবো আমরা? পর্যায়বৃত্ত গতি। আরেকবার দেখো, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কি? পর্যায়বৃত্ত গতি কি? কোনো গতিশীল বস্তু যদি এমন ভাবে চলতে থাকে
একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পরই অতিক্রম করবে, তাহলে সেই ধরনের গতিকে কি বলবো আমরা? পর্যায়বৃত্ত গতি। কল্পনা করো যে পৃথিবীর গতি, পৃথিবী কি করে? সূর্যকে কেন্দ্র করে চারপাশে ঘোরে না? হ্যাঁ ঘোরে। কত দিনে ঘোরে? 365 দিন। তার মানে মনে করো এটা যদি পৃথিবী হয়, এটা সূর্য, পৃথিবী এইটা, পৃথিবী যদি এইখান থেকে যাত্রা শুরু করে তাহলে 365 দিন পর আবার এই জায়গায় আসবে, তাই না? আবার 365 দিন পর আবার এই জায়গায় আসবে। তার মানে কি দেখো তো, প্রত্যেকটা বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতেছে না? হ্যাঁ ঠিক 365 দিন পরেই পৃথিবী আবার ওই বিন্দুকে অতিক্রম করবে। তো এই ধরনের যে গতি সেটাকে আমরা কি বলতে পারবো? এটাকে বলতে পারবো পর্যায়বৃত্ত গতি। মানে একটা নির্দিষ্ট সময় পর পর ওই বিন্দুকে অতিক্রম করতে হবে, তাহলে সেটা হবে পর্যায়বৃত্ত গতি। এখন তুমি ঘড়ির ঘন্টার কাটার কথা কল্পনা করো তো, যে এটা যদি একটা ঘড়ি হয়, দেখো এটা একটা মনে করো ঘড়ি, কেমন ঘড়ি, এটা কি ঘন্টার কাটা, এখানে আছে 12, কেমন? তো ঘড়ির ঘন্টার কাটা কি করে বলো তো? ঘড়ির ঘন্টার কাঁটা কি করে বলতো? একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দু অতিক্রম করে, তাই না? তার মানে কি এই ঘড়ির কাঁটাই ঠিক 12 থেকে যদি যাত্রা শুরু করে আবার 12 ঘন্টা পরেই এই 12তে আসবে, তাই তো? হ্যাঁ প্রত্যেকটা বিন্দুকেই ঘড়ির কাঁটা ঠিক 12 ঘন্টা পর পরই অতিক্রম করবে। তো কোনো বস্তুর গতি যদি এইরকম হয় যে এইরকম একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করবে, সেই ধরনের গতিকে আমরা কি বলবো? যে পর্যায়বৃত্ত গতি। তার মানে দেখো তো ঘড়ির কাঁটার গতি কিন্তু আমাদের একই সাথে কি ছিল? ঘূর্ণয়ন গতিও ছিল, এবং এটা কি হচ্ছে? আমাদের পর্যায়বৃত্ত গতিও হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এইখানে আমাদের আরেকটা বিষয় আসে, পর্যায়কালটা কি? পর্যায়কাল হচ্ছে কোন একটা বস্তু যেই জায়গা থেকে যাত্রা শুরু করে ঠিক একটা নির্দিষ্ট পথ অতিক্রম করে আবার ওই জায়গাতে আসতে যেই সময় লাগে সেটাকে আমরা কি বলবো? পর্যায়কাল। তাহলে বলো তো পৃথিবীর পর্যায়কাল কত? 365 দিন। কারণ পৃথিবী 365 দিনে যে জায়গা থেকে যাত্রা শুরু করে আবার ঠিক ওই জায়গায় ফিরে আসে। এবার তোমরা বলবা তাহলে যে মিনিটের কাটার পর্যায়কাল কত? মিনিটের কাটার পর্যায়কাল কত বলো তো? হ্যাঁ আশা করি তোমরা সবাই বলতে পারতেছো যে কি হবে? 60 মিনিট। কারণ মিনিটের কাটা কি হয়? 60 মিনিটে একবার সম্পূর্ণ রাস্তা অতিক্রম করে, তাই না? হ্যাঁ। এবার দেখো সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি এক ধরনের বিশেষ পর্যায়বৃত্তই গতি, কেমন? সরল স্পন্দন গতিকে এক ধরনের বিশেষ পর্যায়বৃত্ত গতি। মনে করো যে একটা দোলনাকে তুমি টেনে এই যে এ বিন্দু থেকে ছেড়ে দিচ্ছে, তাহলে দোলনাটা কি করবে বলতো? দোলনাটা এ বিন্দু থেকে এরকম কি করবে? এই জায়গায় আসবে, এসে আবার কি করবে? ঠিক তুমি যে জায়গাতে টেনে ছেড়ে দিছিলা সেই জায়গাতে যাবে। তাহলে দোলনার পর্যায়কালটা কি হবে? যে দোলনাটাকে তুমি এই জায়গা থেকে টানছো, টেনে ছেড়ে দিছো, তাহলে দোলনাটা এই জায়গায় যাবে এবং তোমার কাছে ফিরে আসতে যে সময়টা লাগবে সেটা কি হবে? এর পর্যায়কাল। দেখো তো দোলনাটা কিরকম আচরণ করতেছে, এইখান থেকে এইটুকু যাবে আবার এইটুকু আসতে যে সময়, সেটা যদি পর্যায়কাল হয় তাহলে পর্যায়কালের অর্ধেক সময় কোনটুকু হবে বলতো? যে এ থেকে বিতে যাইতে যে সময়টা সেটা পর্যায়কালের অর্ধেক সময় না? হ্যাঁ এটা পর্যায়কালের অর্ধেক সময়। তাহলে দোলনাটা কি করতেছে? যে পর্যায়কালে দেখো অর্ধেক সময় এইদিকে আসতেছে এবং বাকি অর্ধেক সময় কি যাচ্ছে? ঠিক বিপরীত দিকে। তো যদি কোনো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোণার গতি এমন হয় যে দোলনার মতো পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় ঠিক বিপরীত দিকে যাবে, এই ধরনের গতিকে বলতে পারবো আমরা কি? সরল স্পন্দন গতি। আশা করি বাচ্চারা বুঝতে পেরেছ। এবার দেখো চলন গতি। চলন গতি কি বলতো? কোনো বস্তুর গতি যদি এমন হয় যে প্রত্যেকটা বিন্দু একই সময়ে ঠিক একই দূরত্ব অতিক্রম করবে, এই ধরনের গতিকে আমরা বলবো কি? চলন গতি। এবার কি একটা সাইকেলের চাকার কথা কল্পনা করো। মনে করো এই সাইকেলের চাকা একবার ঘুরলে এই যে এইটুকু দূরত্ব অতিক্রম করতে পারে, কেমন? চাকাটা যদি একবার ঘুরে তাহলে সরল রৈখিক বরাবর এইটুকু দূরত্ব অতিক্রম করবে। তো সাইকেলের চাকার ক্ষেত্রে কি হয় দেখো তো, এই যে এই বিন্দুটা এবং এই বিন্দুটা প্রত্যেক বিন্দু দেখো তো সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, তাই না? এই বিন্দু যখন এইখানে আসবে, উপরের বিন্দু কোথায় আসবে? এইখানে। তার উপরের বিন্দু কোথায়? এইভাবে। তার মানে সাইকেলের চাকা যখন সামনে দিকে যাবে, যাওয়ার ফলে যে গতি সেটা কি আমাদের? চলন গতি। কারণ এখানে প্রত্যেকটা কোণায় দেখো, প্রত্যেকটা কোণায় সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করতেছে, তাই না? আর চাকা যে ঘুরতেছে এটা কি গতি আমাদের? ঘূর্ণয়ন গতি। আর যখন সামনে যাচ্ছে, সামনের দিকে দূরত্বটা আমাদের কি? চলন গতি। তার মানে সাইকেলের যখন সাইকেল সামনের দিকে যায় তখন তার মধ্যে চলন এবং ঘূর্ণয়ন দুই ধরনের গতি থাকে। বুঝছো? আচ্ছা দেখো এবার দেখো আমরা রাশি দেখি। রাশি কি বলতো? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে কি বলা হয়? রাশি বলা হয়। আর রাশি কয় প্রকার? দুই প্রকার, একটা ভেক্টর রাশি আর একটা কি? স্কেলার রাশি। তো ভেক্টর রাশি কারা? যে সকল রাশি প্রকাশের জন্য মান এবং দিক দুইটাই প্রয়োজন হবে। কি? যে সকল রাশি প্রকাশের জন্য মান ও দিক
দুইটাই প্রয়োজন হবে, তাকে কি বলবা? ভেক্টর রাশি। আর যে রাশি প্রকাশের জন্য কেবল মানের প্রয়োজন তাকে কি বলবা? স্কেলার রাশি। তোমাকে যদি বলা হয় যে তোমার ভর কত, তুমি কি বলবা? 40 কেজি, তাই না? তুমি কি বলবা যে আমার ভর পূর্ব দিকে 40 কেজি বা উত্তর দিকে 40 কেজি? তুমি কিন্তু বলবা না, তুমি জাস্ট কি বলবা? ভর তোমার 40 কেজি। তাহলে কি হইলো? তোমার ভরকে প্রকাশ করার জন্য কি কোনো দিকের প্রয়োজন হইলো? হয় নাই। এই ধরনের যে রাশি মানে যেগুলোকে প্রকাশ করার জন্য আমার কোনো দিক লাগে না, জাস্ট মান হইলে আমরা বুঝি, এই ধরনের রাশিকে কি বলবো আমরা? স্কেলার রাশি। যেমন একটা উদাহরণ পাইলা কি? ভর। এবার চিন্তা করো ভেক্টর রাশি। ভেক্টর রাশি মানে কি? যেটা প্রকাশের জন্য আমার মান দিক দুইটাই প্রয়োজন হবে। এবার চিন্তা করো যে তোমার টেবিলের উপর কি আছে? একটা বই আছে। আমি তোমাকে বলতেছি যে তুমি ওই বইয়ের উপর 10 নিউটন বল প্রয়োগ করো। তুমি এখন কোন দিকে বল প্রয়োগ করবে বলো তো ভাইয়া? যে তুমি টেবিলের উপর বই আছে, তুমি যে কোনো দিকে বল প্রয়োগ করতে পারো। তুমি উপর থেকে বইয়ের উপর 10 নিউটন বল প্রয়োগ করতে পারো, আবার এই পাশ থেকে করতে পারো, এই পাশ থেকে করতে পারো, যে কোনো দিক থেকে তুমি 10 নিউটন বল প্রয়োগ করতে পারো। তোমাকে যদি বলি যে তুমি উপর থেকে বইয়ের উপর 10 নিউটন বল প্রয়োগ করো, তাহলে যে এরকম ঘটনা ঘটবে। এবার তোমাকে যদি বলি আমি সামনে থেকে 10 নিউটন বল প্রয়োগ করো, তাহলে কি সেম ঘটনা ঘটবে? না, ঘটবে না। তার মানে কি বলতো? আমাদের সঠিকভাবে কাজ পাওয়ার জন্য কি করতে হচ্ছে? বলের দিকটা বলে দিতে হচ্ছে যে কোন দিকে তুমি বল প্রয়োগ করবা। তার মানে বল আমাদের কি? ভেক্টর রাশি। বল প্রকাশের জন্য আমার মানকেও বলতে হচ্ছে এবং দিককেও বলতে হচ্ছে যে তুমি কোন দিকে বল প্রয়োগ করবা। নাহলে তোমার যেই দিকে ইচ্ছা সেই দিকেই তো বল প্রয়োগ করতে পারো, তাহলে কি হবে? হবে না। এই জন্য বল আমাদের কি? এটা ভেক্টর রাশি। সেম ভাবে কল্পনা করো যে তুমি এই জায়গায় আছো, কেমন? তুমি এই জায়গায় আছো, তোমাকে আমি এই জায়গা থেকে বলতেছি 10 মিটার দূরে যাও। কি বলতেছি? 10 মিটার দূরে যাও। তুমি যে কোনো দিকেই তো 10 মিটার যাইতে পারো, তাই না? তুমি চাইলে এই দিকে 10 মিটার যাইতে পারো, এই দিকে যাইতে পারো, এই দিকে যাইতে পারো। কিন্তু আমি তোমাকে যেই দিকে যাইতে বলতেছি সেই দিকে তুমি কি 10 মিটার যাইতে পারবা? আমি যদি তোমাকে দিক না বলে দেই, পারবা না। কিন্তু তোমাকে যদি বলে দিই এখন তুমি পূর্ব দিকে 10 মিটার যাও, তাহলে তুমি কোন দিকে যাবা? এই যে এই দিকে যাবা, এই দিকে যাবা। তার মানে আমি তোমাকে যেই দিকে যাইতে বলতেছি তুমি সেই দিকে যাইতে পারতেছো 10 মিটার। কিন্তু তোমাকে যদি দিক না বলে দিতাম, যে বলে দিতাম জাস্ট 10 মিটার যাও, তাহলে তোমার যেই দিকে ইচ্ছা সেই দিকে যাইতে পারতা। তো তোমাকে যখন জাস্ট বলবো যে 10 মিটার দূরে যাও, তার মানে এটা তোমাকে কি বলে দিছি? এটা তোমার দূরত্ব। তোমাকে কি বলতেছি? তুমি 10 মিটার দূরে যাও, এটা কি? দূরত্ব। এবার তোমাকে বলতেছি কি? যে তুমি পূর্ব দিকে 10 মিটার যাও, তার মানে এটা কি? সরণ। তার মানে দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্য বুঝছো? সরণটা কি বলতো? নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে আমরা বলবো কি? সরণ। মানে একটা নির্দিষ্ট দিকে আমার দূরত্ব হইতে হবে, তাহলে সেটা কি হবে? সরণ। দূরত্বটা কি? তোমার জাস্ট অবস্থানের পরিবর্তন। আমি এখন এই জায়গায় আসছিলাম, আমি যেই দিকে ইচ্ছা ঘুরে আরেক জায়গায় গেলাম, তাহলে সেটা আমার কি? দূরত্ব। মানে তুমি জাস্ট অবস্থানের তোমার পরিবর্তন হইলেই তোমার দূরত্ব হবে। আর সরণ হইতে হলে কি হবে? একটা নির্দিষ্ট দিকে হইতে হবে। বুঝছো দূরত্ব আর সরণ কি? দূরত্ব মনে করো তুমি এই জায়গায় আছে, কেমন? তুমি এইদিকে ঘুরে 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 তুমি এই জায়গায় আসছো। এই বিন্দু থেকে কোথায় আসছো? বি তে আসছো। তুমি এই বিন্দু থেকে কি করছো? ঘুরে 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 বিতে আসছো। তার মানে তোমার দূরত্ব হবে সম্পূর্ণ, এটা হবে তোমার কি? দূরত্ব। এটা হবে তোমার দূরত্ব। তোমার অবস্থানের পরিবর্তন। তুমি ছিলা কোথায়? এইখানে। আসছো কোথায়? এইখানে। এই টোটাল যে পথ, এটাই তোমার কি? দূরত্ব। এবার তোমাকে যদি বলা হয় সরণ, সরণ কি হইতে হবে? একটা নির্দিষ্ট দিকে হইতে হবে। সরণ কি হইতে হবে? একটা নির্দিষ্ট দিকে। এই যে সরল রেখা বরাবর এই এ থেকে বি, এই যে লম্ব যে দূরত্ব, সেটা তোমার কি? সরণ। বুঝছো? সরণ আমাদের কি হইতে হবে? আদি অবস্থান এবং শেষ অবস্থান বরাবর যে আমাদের সরল রৈখিক দূরত্ব, এটা আমাদের কি? সরণ। আর দূরত্বটা কি? তোমার আদি অবস্থান থেকে তুমি সম্পূর্ণ একটা পথ ঘুরে আরেকটা অবস্থানে গেছো, এই সম্পূর্ণ পথটা তোমার কি? দূরত্ব। আর সরণ তাহলে কি? যে তোমার আদি অবস্থান থেকে শেষ অবস্থান বরাবর এই যে সরল রৈখিক দূরত্ব, এটা তোমার সরণ। মনে রাখবা দূরত্ব কি, সরণ কি, এটা কিন্তু পরীক্ষায় তোমাদের আসে। বুঝছো না? মুখস্থ করতে হবে কি দূরত্ব আর সরণ কি। আশা করি তোমাদের মুখস্থ করতে হবে না। দেখো বেগ কাকে বলে? সময়ের সাথে সরণের পরিবর্তনকে আমরা কি বলবো? বেগ বলবো। কি? সময়ের সাথে সরণের পরিবর্তনকে আমরা কি বলবো? বেগ। সময়ের সাথে সরণের পরিবর্তনকে আমরা বলি বেগ। বেগকে কি দ্বারা প্রকাশ করা হয় বলতো? বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। ভেলোসিটি থেকে আসছে ভি। সরণকে এস দ্বারা প্রকাশ করা হয় আর সময়কে টি দ্বারা। তার মানে ভি সমান আমরা কি লিখলাম? এস বাই টি। অথবা দ্রুতি। দ্রুতি সমান কি লেখা যায় বলতো? দ্রুতি সমান লেখা যায় আমাদের ডি বাই টি। ডি মানে আমাদের দূরত্ব আর নিচে কি? সময়। দ্রুতি সমান লেখা যায় কি? দূরত্ব বাই সময়। দূরত্ব আমাদের কি রাশি বলতো? স্কেলার রাশি।
তার মানে দ্রুতিও আমাদের হবে স্কেলার রাশি। আর আমাদের সরণ কি বলতো, ভেক্টর রাশি। কারণ সরণের জন্য আমার মান এবং দিক দুইটাই প্রয়োজন হয়, এই জন্য সরণ ভেক্টর রাশি। সরণ যেহেতু ভেক্টর রাশি, বেগও আমাদের সেম ভাবে কি রাশি হবে, ভেক্টর রাশি হবে। আশা করি তোমরা সবাই বুঝছো যে বেগ এবং সরণ। তাহলে বেগ কাকে বলবা বলতো, সময়ের সাথে সরণের পরিবর্তনকে কি বলবা, বেগ বলবা। মুখস্থ করতে হবে না, দেখো আমাদের ভি সমান এস বাই টি, এটা তোমার মুখস্থ করতে হবে। দেন এখান থেকে আমরা সংজ্ঞা ক্রিয়েট করব। নিচে কি আছে, সময় না, আর উপরে কি আছে, সরণ। আমরা কি বললাম, সময়ের সাথে সরণের পরিবর্তনকে কি বলবো, বেগ বলবো। বুঝছো? সেম ভাবে ত্বরণ, ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা। এ সমান লিখতে পারি আমরা ভি বাই টি, তার মানে বেগ বাই সময়। ত্বরণকে তাহলে কিভাবে সংজ্ঞায়িত করবা, সময়ের সাথে বেগের পরিবর্তনকে কি বলবা, সরণ বলবা। দেখো তো মুখস্থ করতে হবে কি, সময়ের সাথে বেগের পরিবর্তনকে কি বলবা, সরণ বলবা। এবার তোমাকে যদি বলা হয় যে বেগের একক কি, বেগের একক কিভাবে বের করবা, একক কিভাবে বের করতে হয়, এটা কি তোমরা পারো? এগুলো কিন্তু তোমাদের আগের ক্লাসে ছিল, তারপরে আমি একবার দেখাই দিচ্ছি। দেখো কিভাবে একক বের করতে হয়, যে কোনো কিছুর একক। পদার্থবিজ্ঞানে যত একক মাত্রা আছে সবকিছু আমরা বের করতে পারবো, এগুলো আমাদের মুখস্থ করতে হয় না। দেখো কিভাবে, ভি সমান কি লিখতে পারি, এস বাই টি না, এস সমান কি লেখা যায়, এস মানে কি সরণ, সরণের একক কি বলতো, মিটার। টি সময়ের একক কি, সেকেন্ড, তার মানে বেগের একক কি হবে, মিটার ইনভার্স সেকেন্ড। বুঝছো? এবার তোমাকে যদি বলা হয় ত্বরণের একক বের করো, ত্বরণ সমান কি লেখা যায়, ভি বাই টি। ভি মানে কি আমাদের বলতো, বেগ। বেগের একক কি বের করছি না, মিটার পার সেকেন্ড। আর নিচে কি আছে, সময়। টি এর একক কি, সেকেন্ড। এবার এই সেকেন্ডকে যদি আমরা উপরে লিখি তাহলে কি হবে, মিটার সেকেন্ড ইনভার্স স্কয়ার। বুঝছো? এটা আমাদের কি ত্বরণের একক। এভাবে আমরা যে কোনো কিছুর কি বের করতে পারি, একক বের করতে পারি। এবার তোমাকে যদি বলা হয় বেগের মাত্রা কি, তাহলে বেগের মাত্রা কিভাবে বের করবা, দেখো আমরা মাত্রা বের করব। বেগের উপরে কি আছে, সরণ না, সরণ মানে কি দূরত্ব, দূরত্বের মাত্রা কি এল, দূরত্বের মাত্রা কি এল। আর সময়ের মাত্রা কি বলতো, টি, তাহলে এটা আমাদের কি হবে, এল টি ইনভার্স। বুঝছো যে আমাদের বেগের মাত্রা কি হবে, এল টি ইনভার্স। এবার তোমাকে যদি বলা হয় ত্বরণের মাত্রা নির্ণয় করো, তাহলে সেম ভাবে কি করবা, উপরে কি আছে বেগ, বেগের মাত্রা কি দেখো তো, এল টি ইনভার্স। নিচে কি আছে, টি আছে, টি দ্বারা ভাগ করে দাও, তাহলে কি হবে, এল টি ইনভার্স স্কয়ার। বুঝছো না? আচ্ছা, বেগ তাহলে কি হলো বলো তো, সময়ের সাথে যে সরণের পরিবর্তন, এটাকে আমরা কি বলবো, বেগ বলবো, তাই না? আসলে বেগ মানে কি বলছো, বাস্তব জীবনে আমরা কিন্তু দেখি যে বাইকে, যখন বাইক বা কার যেই ক্ষেত্রে দেখবেন এখন ওখানে কি থাকে, মিটার থাকে, ওইখানে বেগ ওঠে না যে 50 মিটার পার সেকেন্ড, ওইখানে বেগ ওঠে দেখবা যে 50 কিলোমিটার পার আওয়ার বা হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার। এগুলো দ্বারা আসলে বেগ দ্বারা বাস্তবে আমরা কি বুঝি, দূরত্ব, মানে একক সময় আমরা যেটুকু দূরত্ব যাইতে পারি সেটা আমাদের কি, বেগ। তো এখন তোমাকে যদি বলা হয় যে 50 মিটার পার সেকেন্ড, এইটা দ্বারা তুমি কি বোঝো বলো তো, এইটা দ্বারা বুঝি যে কোনো একটা গাড়ি 1 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে। বুঝছো বেগের মানে কি, যে যদি আমরা মিটার পার সেকেন্ড একক দ্বারা প্রকাশ করি তাহলে 1 সেকেন্ডে বস্তুটা কত দূরত্ব যাইতে পারবে, এটা বেগ। তো তুমি কখনো যদি বাইকে দেখো যে এখন 60 কিলোমিটার পার আওয়ার লেখা উঠতেছে, তার মানে কি বুঝবা যে ওই বাইকটা ওই স্পিডে গেলে 1 ঘন্টায় 60 কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে। সেম ভাবে আমরা ত্বরণ দ্বারা কি বুঝি বলতো, ত্বরণ। ত্বরণ কাকে বললাম তাহলে, বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়, ত্বরণ। অথবা একক সময়ে বেগের পরিবর্তনকে আমরা কি বলবো, ত্বরণ বলবো। কোথাও দেখতেছো যে লেখা আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এইটা মানে কি বোঝাচ্ছে, আমরা সংজ্ঞাতে কি বললাম দেখো তো, একক সময়ে বেগ বৃদ্ধির হারকে কি বলবো, ত্বরণ বলবো। তো কোথাও তুমি দেখতেছো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার লেখা আছে, এইটা মানে কি, এইটা মানে হচ্ছে যে কোনো বস্তুর 1 সেকেন্ডে বেগ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার করে কি হবে, বৃদ্ধি পাবে। কি বোঝাচ্ছে তাইলে, ত্বরণ দ্বারা কি বোঝায়, যে কোনো বস্তুর বেগ 1 সেকেন্ডে কতটুকু বৃদ্ধি পাবে সেটা কি, ত্বরণ। বুঝছো? তো মনে করো যে একটা বস্তুর বেগ প্রথমে ছিল 5 মিটার পার সেকেন্ড, কেমন, একটা বস্তুর বেগ প্রথমে ছিল কত, 5 মিটার পার সেকেন্ড। তোমাকে বলা হচ্ছে বস্তুটা 2 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, কি 2 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। এখন তোমাকে বলা হচ্ছে যে বস্তুটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাচ্ছে, তাহলে 5 মিনিট পরে ওই বস্তুটার বেগ কত হবে, বেগ কত হবে বলতো। আমরা ত্বরণ মানে কি পড়লাম, যে 1 সেকেন্ডে কতটুকু করে বেগ বৃদ্ধি পাবে। তোমাকে ত্বরণ কত বলে দেওয়া হয়েছে, তোমাকে ত্বরণ বলা হয়েছে কত, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে কি, তোমার এই বস্তুটার বেগ প্রত্যেক সেকেন্ডে কত করে বৃদ্ধি পাবে, তোমার
2 মিটার/সেকেন্ড স্কয়ার করে বৃদ্ধি পাবে। তাহলে তোমার যে 5 সেকেন্ড পরে কত বেগ হবে বলো তো? 5 সেকেন্ড পরে তোমার এই বেগ বৃদ্ধিটা কত হবে? 10। 5 সেকেন্ড পরে তোমার বেগ কত বৃদ্ধি হবে? 10। কিভাবে? 1 সেকেন্ডে তোমার যদি 2 মিটার/সেকেন্ড স্কয়ার করে বেগ বৃদ্ধি পায়, তাহলে 5 সেকেন্ডে কত বৃদ্ধি পাবে? 10 বৃদ্ধি পাবে। 5 সেকেন্ডে কত বৃদ্ধি পাবে? 10। আর তোমার শুরুতে বেগ কত ছিল? 5। 5 আর 10 যোগ করবা, কত পাবা? 15। তার মানে এই বস্তুটার বেগ 5 সেকেন্ড পরে হবে 15 মিটার/সেকেন্ড। বুঝছো যে কি হইলো? কোন একটা বস্তুর আদি বেগ ছিল 5 মিটার/সেকেন্ড, এই বস্তুটা 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে যাচ্ছে। কয় সেকেন্ড গেছে? 5 সেকেন্ড গেছে। 5 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত হবে? কিভাবে বের করলাম? বস্তুটা 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ মানে কি বোঝাচ্ছে? যে বস্তুটার 1 সেকেন্ডে 2 মিটার/সেকেন্ড বেগ বৃদ্ধি পাবে। তাহলে আমার 5 সেকেন্ডে কত বৃদ্ধি পাবে বলো তো? 10 মিটার/সেকেন্ড। বস্তুটার বেগ আগে ছিল 5, এখন বৃদ্ধি পাইলো 10, তাহলে এখন বেগ কত হবে? 15। আশা করি তোমরা বুঝছো বিষয়টা। এ সমান লিখতে পারি আমরা ডেল ভি বাই টি। ডেল দ্বারা বোঝাচ্ছে যে বেগের পরিবর্তন। মনে করো যে একটা বস্তু এইখানে ছিল, কেমন? এইখানে বস্তুটা একটা বেগে যাত্রা শুরু করছে, সেটা ধরলাম ইউ মিটার/সেকেন্ড। একটা নির্দিষ্ট সময় পরে বস্তুটার বেগ হয়েছে ভি মিটার/সেকেন্ড। ইউ মানে বোঝায় যে কোনো বস্তুর আদি বেগ কত, মানে একটা বস্তু কত বেগে যাত্রা শুরু করছে। আর ভি মানে বোঝায় যে বস্তুটার শেষ বেগ কত, কেমন? তো এখানে বেগের পরিবর্তন কি হবে? শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই টি। তাহলে এখান থেকে আমরা কি দেখতেছি বলতো? এ ইকুয়াল টু কি লেখা যায়? ভি মাইনাস ইউ বাই টি। সেম ভাবে এখান থেকে আমি যদি ভি সমান লিখতে চাই, তাহলে কি হবে? টিটাকে এই পাশে পক্ষান্তর করে দাও, তাহলে কি হবে? এ ইন্টু টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ। এবার ভি সমান তুমি কি লিখতে পারবা বলো তো? ভি ইকুয়াল টু তুমি লিখতে পারবা ইউ প্লাস ইটি। বুঝছো? এটা আমাদের কি? গতির প্রথম সমীকরণ। এটা আমাদের গতির প্রথম সমীকরণ। ভি মানে বোঝাবে কোন বস্তুর শেষ বেগ, ইউ মানে বোঝাবে আদি বেগ, এ মানে বোঝাচ্ছে বস্তুটার ত্বরণ, টি মানে বোঝাচ্ছে কি হতো? টি মানে বোঝাচ্ছে বস্তুটার সময়। বুঝছো কি? চলো এতক্ষণ আমরা যা পড়লাম এর উপর কিছু প্রশ্ন দেখে আসি, কেমন? কি বলতেছে দেখো তো, বোর্ডে যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, একটা বস্তু 10 মিটার সামনে গেছে, দেন কি করছে? 4 মিটার আবার পিছনে ফিরে আসছে। তাহলে কোশ্চেনে বলতেছে তোমার দূরত্ব এবং সরণের পার্থক্য কত বের করো। দেখো তো একটা বস্তু কি করছে? এ থেকে বিতে 10 মিটার দূরত্বে গেছে, তাই না? গিয়ে আবার কি করছে? এইখান থেকে আবার 4 মিটার কি করছে? পিছন দিকে ফিরে আসছে। তার মানে এইটুকু কত? 4 মিটার। এটুকু কত? 10 মিটার। বস্তুটা কি করছে? প্রথমে এ থেকে বিতে গেছে, কত? 10 মিটার দূরত্বে গেছে, তাই না? এ থেকে বিতে 10 মিটার দূরত্ব গেছে, দেন ওইখান থেকে আবার 4 মিটার বামে ফিরে আসছে। এখন বলতো 8 কাজ করলে ওর দূরত্ব কত? দূরত্বটা কি ছিল বলতো? একটা বস্তু মোট যেই পথ অতিক্রম করে সেটা কি? দূরত্ব। তার মানে এই বস্তুটা কি করছে? দেখো এ থেকে যাত্রা শুরু করে বিতে আসছে, কত হয়েছে? 10। বি থেকে আবার এই দিকে আসছে 4 মিটার। তাহলে 10 আর 4 কত হবে? 14। তার মানে এই বস্তুর দূরত্ব কত হইলো? দূরত্ব হইলো কত মিটার? 14 মিটার। এই বস্তুটা 14 মিটার দূরে গেছে। সরণ আমাদের কি ছিল? যে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব, সেটা আমাদের কি? সরণ। তো দেখো তো প্রথমে আমরা কোথায় ছিলাম? এতে ছিলাম, এ থেকে বিতে গেছি, বিতে গিয়ে আবার কোথায় আসছি? সিতে আসছি। তার মানে কি আমার শেষ অবস্থান কোনটা? সি। আমরা কি জানি আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব এ থেকে সি এর যে দূরত্ব, এটা আমাদের কি হবে? সরণ হবে। তাহলে এ থেকে সি এর দূরত্ব কত বলতো? এ থেকে বি যদি 10 হয়, বি থেকে সি যদি 4 হয়, তাহলে এ থেকে সি কি হবে? এ থেকে সি এটা কি? সরণ। এটা কত হবে বলতো? 6 মিটার হবে। কোশ্চেন আমার কি বলতেছে? দূরত্ব এবং সরণের পার্থক্য কত? তাহলে দূরত্ব এবং সরণ কত হবে পার্থক্য বলতো? পার্থক্য মানে কি? দূরত্ব থেকে সরণ বাদ দাও, 14 থেকে 6 বাদ দাও, কত হবে? 8। দেখো একজন ব্যক্তি কি করছে? এই যে এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে, করে কয়বার বৃত্তাকার পথে ঘুরছে? 2.5 বার। তার মানে কি একবার এই যে দিক দিয়ে ঘুরে আবার এই বিন্দুতে ফিরে আসে একবার, আবার ঘুরছে এইরকম একবার, দুইবার, আরেকবার, 2.5 বার। মানে কি বলতো? অর্ধেক পথ না, বৃত্তাকার পথের অর্ধেক দূরত্ব গেছে। তার মানে 2 বার ঘোরার পরে এই ব্যক্তিটা কি করছে? এ থেকে আবার এই যে অর্ধেক দূরত্ব আসছে, তার মানে ধরে নাও যে এ বিন্দুতে আসছে। তার মানে কি হইলো? একজন ব্যক্তি একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, এরকম একবার ঘুরলো, দেন আবার ঘুরছে 2 বার, তারপরে আবার অর্ধেক ঘুরছে, মানে 2.5 বার। এখন বলতেছে সরণ কত বলতো? সরণ আমাদের কি জানি? আদি অবস্থান এবং শেষ অবস্থানের কি? মধ্যবর্তী সরল রেখিক দূরত্ব। আদি অবস্থানে কোথায় ছিলাম? এতে ছিলাম, এবং শেষ অবস্থানে কোথায় আসছি? সিতে না? এদের যে মধ্যবর্তী দূরত্ব, এটা আমাদের কি হবে? সরণ হবে। তো এ থেকে বি কত হবে বলতো? কোশ্চেনে দেখো দেওয়া আছে আমার ব্যাসার্ধ দেওয়া আছে। ব্যাসার্ধ মানে কোনটা? এই যে এইটা দেওয়া আছে ব্যাসার্ধ, এইটা। এটার মান কত? 100 মিটার। এটার মান যদি 100 মিটার হয়, এইটুকু যদি 100 হয়, তাহলে ব্যাস কত হবে? আমরা ব্যাস কি জানি? ব্যাসার্ধের দ্বিগুণ। তার মানে এ বি এর সরণ হবে কত?
200 মিটার। বুঝছো যে একজন ব্যক্তি আড়াই পাক ঘুরছে, তাহলে তার স্মরণ কত? আড়াই পাক ঘোরা মানে এই যে একবার, এই যে একবার, দুইবার, তারপরে অর্ধেক, মানে এ বিন্দুতেও আছে। এ থেকে বি এই দূরত্বটা কত? সেটা আমাদের স্মরণ। এবার আমরা বেগের যে 4টা বেসিক ইকুয়েশন আছে এই ইকুয়েশনগুলো দেখব। তো এইটা যেহেতু একটা ওয়ান শট ভিডিও, এখানে আমি তোমাদের সূত্রের প্রমাণগুলো দেখাচ্ছি না, কেমন? কোন ডিটেইলস ভিডিওতে এটা আমরা দেখব। দেখো বেগের প্রথম সূত্র কি আমরা দেখলাম না? ভি ইকুয়াল টু কি? ইউ প্লাস এটি। এটা আমাদের কি বেগের 1 নাম্বার ইকুয়েশন ছিল। কি? ভিটা কি? শেষ বেগ, ইউটা কি? আদি বেগ, এটা কি ছিল? ত্বরণ, টিটা কি ছিল? আমাদের সময়। দেখো বেগের দ্বিতীয় সূত্র কি? এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এখানে কোনটা কি দেখো তো? এস আমাদের কি? স্মরণ বা দূরত্ব, আর ইউটা হচ্ছে কোনো বস্তুর আদি বেগ, ভি হচ্ছে কি? শেষ বেগ, আর টিটা কি? সময়। তার মানে কোনো একটা বস্তু মনে করো যে এই জায়গা থেকে যাত্রা শুরু করছে ইউ আদি বেগ নিয়ে, এবং এই জায়গায় পৌঁছাইছে, শেষ বেগ হয়েছে ওর কত? ভি। এখান থেকে এটুকু দূরত্বটা আমাদের হচ্ছে এস, এবং এইখান থেকে এখানে যে যাইতে যে সময় লাগে সেটা টি। এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন। আর 3 নাম্বার ইকুয়েশন কি দেখো তো? এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এইটাও সেম, কোন একটা বস্তু ই মিটার পার সেকেন্ড আদি বেগে এ ত্বরণে টি সময় ধরে একটা দূরত্ব অতিক্রম করছে, সেই দূরত্ব নির্ণয় সূত্র এটা। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেন আমাদের 4 নাম্বার সূত্র কি দেখো তো? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু এস। সব তো এখানে বুঝতেইছো, ভি আদি বেগ, ইউ কি? ভি কি? শেষ বেগ, ইউ আদি বেগ, এ ত্বরণ, এস আমাদের স্মরণ। দেখো আপেক্ষিক বেগ কি? মনে করো তুমি ঢাকা যাচ্ছ একটা বাসে করে, কেমন? তুমি যে বাসে আসো সেই বাসের বেগ কত? 10 মিটার পার সেকেন্ড। তো তোমার পাশ দিয়ে, তুমি জানালার পাশ দিয়ে দেখতা, তো তুমি জানালার পাশ দিয়ে তাকাই দেখো যে ওই পাশ দিয়ে আর একটা বাস যাচ্ছে, সেই বাসের বেগ কত? 10 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে তুমি জানালার পাশ দিয়ে যখন পাশের বাসটাকে দেখবা, সেই বাসের বেগ কত দেখবা বলো তো? অবশ্যই বাসকে তোমার কি মনে হবে? স্থির মনে হবে, তাই না? কারণ তুমিও 10 মিটার পার সেকেন্ড বেগে সামনে যাচ্ছ, তোমার সাথে সাথে আরেকটা বাসও 10 মিটার পার সেকেন্ড বেগে সেম দিকেই যাচ্ছে। তাহলে জানালা দিয়ে তুমি যখন পাশের বাসের দিকে তাকাবা, ওই বাসের বেগে কি দেখবা? জিরো দেখবা। কিসের জন্য দেখতেছো? এই আপেক্ষিক বেগের জন্য, কেমন? তো আপেক্ষিক বেগ যখন আমাদের নির্ণয় করতে হবে, তখন মনে রাখবা কি হবে? যে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করব তার বেগটাকে উল্টা করে দিতে হবে। কি? যার সাপেক্ষে বেগ নির্ণয় করব তার দিকটাকে কি করে দিতে হবে? উল্টা করে দিতে হবে। আপেক্ষিক বেগের ক্ষেত্রে কি বললাম? কি করবা? যার সাপেক্ষে বেগ নির্ণয় করবা তার বেগটাকে কি করে দিবা? উল্টাই দিবা। তুমি এখানে কার সাপেক্ষে নির্ণয় করতেছো? তোমার সাপেক্ষে। তুমি মানে কোনটা? এ বাস। এই বাসের বেগটাকে কোন দিকে দিবা? এই দিকে করে দিবা। এই দিকে হবে তোমার কত? 10 মিটার পার সেকেন্ড বেগ। তোমার বাসের বেগ এই দিকে 10 মিটার পার সেকেন্ড, কেমন? আর কি করতেছে? বি বাস কোন দিকে যাচ্ছে? বি বাসের বেগ এই দিকে না? তাহলে বি বাসের বাস কোন দিকে কাজ করবে? ঠিক বিপরীত দিক বরাবর এই দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে কাজ করবে। তো দেখো তো দুইটা বেগ দুই দিকে কাজ করতেছে, তাই না? দুইটা বেগ দুই দিকে কাজ করে। তো দুইটা বেগ যদি দুই দিকে মানে বিপরীত দিক বরাবর কাজ করে, তাহলে তাদের লব্ধি নির্ণয়ের জন্য মাঝখানে বিয়োগ করে দিবা। তাহলে তাদের লব্ধি নির্ণয়ের জন্য কি করবা? যে দুইটা বেগ বিয়োগ করে দিবা। 10 মাইনাস 10 করো, কত হবে? 0 হবে। এই জন্যই তোমার ওই বাসটাকে কি মনে হয়? স্থির মনে হয়। এবার যদি বিপরীত দিক থেকে বাদ যায়, তো বিপরীত দিক থেকে বাসের ক্ষেত্রে কি বলছি? যার সাপেক্ষে বেগ নির্ণয় করবে তাকে কি করে দিবা? উল্টাই দিবা। এখানে কার সাপেক্ষে নির্ণয় করতেছো? তোমার সাপেক্ষে। তুমি মানে কোনটা? এ। একে কি করে দাও? উল্টাই দাও 10। তাহলে তুমি 10 মিটার পার সেকেন্ড বেগে তুমি এইদিকে তোমার বেগ কাজ করতেছে। সেম ভাবে দেখো তো বি বাসের বেগ কোন দিকে কাজ করবে? বি বাসের বেগ তোমার দিকেই কাজ করতেছে। দেখো 20 মিটার পার সেকেন্ড বেগে এইদিকেও কাজ করতেছে, ও 10 মিটার পার সেকেন্ড বেগে এইদিকেও কাজ করতেছে। তাহলে এটা কত হবে? 20 মিটার পার সেকেন্ড, আর এটা হবে কত? 10 মিটার পার সেকেন্ড। তাহলে দুটো যখন একই দিকে কাজ করবে, তাহলে তাদের আপেক্ষিক বেগ কি হবে? তাদের যোগফল। বিপরীত দিকে কাজ করলে আপেক্ষিক বেগ হবে কি? তাদের বিয়োগফল। এবং বল দুটা যদি কি করে? একই দিকে কাজ করে, তাহলে কি করবা? তাদের যোগ করে দিবা। খুব সহজ বিষয়। দেখো আপেক্ষিক বেগের ক্ষেত্রে কি করবা? যার সাপেক্ষে তুমি বেগ নির্ণয় করবা তার বেগটাকে উল্টাই দিবা। কেমন? এখানে এ এর সাপেক্ষে নির্ণয় করতেছিলাম, এর জন্য এ এর বেগটাকে উল্টাই দিলাম। এ এই দিকে কাজ করতেছে, আর বি এর বেগ যেমন ছিল তেমনই কাজ করতেছে। তো এখানে কি দুই বেগ দুই দিকে কাজ করতেছে, তাই না? উল্টাই দেওয়ার পরে আমরা দেখব যে কোন দিকে কাজ করবে। উল্টাই দেওয়ার পরে যদি দেখি দুইটা দুই দিকে কাজ করতেছে, তাহলে কি করব? বিয়োগ করব। কেমন? এবং যদি দেখি যে উল্টাই দেওয়ার পরে দুটো একই দিকে কাজ করতেছে, তাহলে লব্ধি বেগ যোগ করব, করে যে এটা বের হবে সেইটাই। ওকে, চলো এবার আপেক্ষিক বেগের আমরা কিছু
প্রশ্ন দেখি। দেখো তো এখানে একটা চিত্র দেওয়া আছে যে কি এ বস্তুটা 2 মিটার পার সেকেন্ড বেগে এদিকে যাচ্ছে, বি বস্তুটা 4 মিটার পার সেকেন্ড বেগে এদিকে যাচ্ছে, আবার সি বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে ঠিক এই দিকে যাচ্ছে। তোমাকে প্রশ্নে বলা হয়েছে সি এর সাপেক্ষে এ এর বেগ নির্ণয় করো। কার সাপেক্ষে? এই সি এর সাপেক্ষে এ এর বেগ নির্ণয় করতে হবে। আমরা কি জানি যার সাপেক্ষে বেগ তাকে কি করে দিতে হয়, তাকে উল্টায় দিতে হয়। তাহলে তুমি টুকে সিকে কি করবা, এই দিকে দিবা, তার মানে সি 2 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে কাজ করবে। আমরা জানি যার সাপেক্ষে বেগ তাকে উল্টায় দিতে হয়, সি এর সাপেক্ষে বেগ নির্ণয় করতেছে, এই জন্য সি কে উল্টায় দিলাম 2 মিটার পার সেকেন্ড। আর এ কোন দিকে কাজ করতেছিল, ওই দিকে না, তাহলে এ কাজ করবে আমার কোন দিকে, ঠিক এই দিক বরাবর, এই দিক বরাবর 2 মিটার পার সেকেন্ড বেগে কাজ করবে। তাহলে কি হলো বলতো, যে সি এর সাপেক্ষে বেগ নির্ণয় করতে বলতেছিল, এই জন্য সি এর দিকটাকে উল্টাই দিলাম, সি এদিকে কাজ করতেছিল, সি কে দিলাম এইদিকে, এবং এ যেমন আছে তেমনই লিখে দিলাম। তাহলে দুইটা বেগ দুই দিকে কাজ করতেছে, তাই না? এ কাজ করতেছে এইদিকে, সি কাজ করতেছে কি এইদিকে। আমরা কি জানি বলতো, দুইটা বেগ দুই দিকে কাজ করলে তাদের আপেক্ষিক বেগ কত হয়? কত হয় বলতো? দুইটা বিয়োগ করতে হয়, 2 থেকে 2 বাদ দাও, কত? 0 হবে। তার মানে সি এর সাপেক্ষে এ এর বেগ কত হবে? 0 হবে, বুঝছো? তাহলে সি এর সাপেক্ষে এ এর বেগ কত হবে? 0 হবে। তার মানে কি সি এর সাপেক্ষে এ বস্তুটাকে আমাদের কি মনে হবে বলতো? স্থির মনে হবে। আশা করি তোমরা বুঝছো। এখন তোমাকে দেখো তো 2 নম্বর কোশ্চেনে কি বলতেছে এবার, যে তুমি বি এর সাপেক্ষে কার বেগ নির্ণয় করতে হবে? এ এর বেগ নির্ণয় করতে হবে। কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। আমরা কি জানি যার সাপেক্ষে বেগ তাকে আগে কি করব? উল্টাই দিব। বি কোন দিকে কাজ করতেছে? এইদিকে না, বিকে কোন দিকে দিবা? উল্টাই ওই দিকে দিব। বিকে উল্টাই আমরা কি করব? দেখো এটা বিকে উল্টাই আমরা কোন দিকে দিব? বি কাজ করতেছিল এই দিকে, বিকে উল্টাই আমরা ঠিক এই দিকে দিব, ওই দিকে। তাহলে আমাদের হবে কত? 4 মিটার পার সেকেন্ড। এবং এ দেখো তো এ কোন দিকে কাজ করতেছিল? এইদিকে না, তো এ যেদিকে কাজ করবে সেই দিকেই তো এ থাকবে। এ কি আমাদের চেঞ্জ হবে? হবে না। যার সাপেক্ষে বেগ সে শুধু চেঞ্জ হবে। তাহলে এটা আমাদের কি ছিল? এটা হবে এ, এর বেগ কত? 2 মিটার পার সেকেন্ড। এ 2 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে যাচ্ছে, বি আমাদের যাচ্ছিল এইদিকে, কিন্তু বি যেহেতু বি এর সাপেক্ষে নির্ণয় করতেছি, তাই বি কে আমরা কি করব? উল্টাই দিব। এই জন্য বি এইদিকে ছিল, বি কে উল্টায়ে ঠিক এই দিকে দিছি। তাহলে দেখো তো এই দিক বরাবর আমার বিও কাজ করতেছে, এই দিক বরাবর এও কাজ করতেছে। তো আপেক্ষিক বেগের ক্ষেত্রে কি হয়, যে যার সাপেক্ষে বেগ তাকে আগে উল্টাই দিব। উল্টাই দেওয়ার পরে যদি দেখি দুইটা বেগ একই দিকে কাজ করতেছে, তাহলে কি করে দিবা? যোগ করে দিবা। আর যদি দেখো উল্টাই দেওয়ার পরে দুইটা বেগ দুই দিকে কাজ করতেছে, তাহলে কি করবা? বিয়োগ করে দিবা। দেখো তো এখানে দুইটা বেগ কি একদিকে কাজ করতেছে না, তাহলে আপেক্ষিক বেগের কি হবে? দুইটার যোগফল। তাহলে কত? 6 মিটার পার সেকেন্ড। তাহলে বি এর সাপেক্ষে এ এর বেগ কত? 6 মিটার পার সেকেন্ড। এবার তোমাদের একটা এইচ ডাব্লিউ থাকলো, তোমরা কি করবা? বি এর সাপেক্ষে সি এর বেগ করবা। এটা কি? এইচ ডাব্লিউ। কি এইচ ডাব্লিউ? বি এর সাপেক্ষে। এবার তাহলে তোমাদের একটা এইচ ডাব্লিউ থাকলো আপেক্ষিক বেগ থেকে, তোমরা কি করবা? বি এর সাপেক্ষে সি এর বেগ বের করবা। তোমাকে যদি গড় বেগ বের করতে বলা হয়, তাহলে তুমি কি করবা বলতো? আমরা গড় বেগ সমান লিখতে পারি, মনে রাখবা গড় বেগ সমান মোট সরণ। গড় বেগ সমান কি? মোট সরণ ডিভাইডেড বাই সময়। গড় বেগ সমান কি লেখা যায় বলতো? মোট সময় বাই সরণ। তোমাকে যদি গড় বেগ বের করতে বলে, তাহলে তুমি মোট সরণ বের করে তার সময় দ্বারা ভাগ দিবা, তাহলে কি পাবা? গড় বেগ পাবা। আপেক্ষিক বেগ কিন্তু খুবই সহজ। যার সাপেক্ষে দুইটা বিষয় মনে রাখবা, আপেক্ষিক বেগ হইলে যার সাপেক্ষে বেগ তাকে প্রথমে কি করবা? উল্টাই দিবা, দিয়ে দেখবা দুইটা বেগ একদিকে কাজ করলে যোগ, বিপরীত দিকে কাজ করলে বিয়োগ। একদম ইজি বিজি। দেখো এবার আমরা গ্যালিলিও এর সূত্র দেখব। গ্যালিলিও পড়ন্ত বস্তুর জন্য আমাদের কয়টা সূত্র দিছে বলতো? 3টা সূত্র দিছে, তাই না? দেখো গ্যালিলিও এর প্রথম সূত্রে গ্যালিলিও কি বলে? গ্যালিলিও পড়ন্ত বস্তুর জন্য 3টা সূত্র দেয়। কেমন? প্রথম সূত্রে গ্যালিলিও বলে এরকম স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে আমরা যদি বিনা বাধায় দুটো বস্তুকে ছেড়ে দেই, তাহলে বস্তুদ্বয় সমান সময়ে সমান পথ অতিক্রম করে। বুঝছো যে কি? এইরকম স্থির অবস্থান থেকে বিনা বাধায় দুটো বস্তুকে যদি আমরা ছেড়ে দিই, তাহলে বস্তু দুটো সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। দ্বিতীয় সূত্রে গ্যালিলিও বলে স্থির অবস্থান এবং বিনা বাধায় আমরা কোনো বস্তুকে যদি ফালাই দেই, তাহলে এই বস্তুটার প্রাপ্ত বেগ নির্দিষ্ট সময়ের সমানুপাতিক। কি বলে ও? একটা বস্তুকে যদি আমরা এরকম ফালাই দিই, তাহলে এই বস্তুটার বেগ হবে এর সময়ের সমানুপাতিক। এটা আমার কোন সূত্র? দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র কি? ভি সমানুপাতিক টি।
এটা আমাদের কি গ্যালিলিওর দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রে কি বলে, স্থির অবস্থান থেকে এরকম যদি বিনা বাধায় কোনো বস্তুকে ফালাই দেয় তাহলে এই বস্তুটা যেই বেগ অর্জন করবে তা ওই সময়ের সমানুপাতিক। মুখস্থ করতে হবে কি, এভাবে বুঝে পড়ো তাহলে মুখস্থ করতে হবে না। তুমি যদি জাস্ট মুখস্থ করো চোখ বুঝে তাহলে মুখস্থ করে কিন্তু শেষ করতে পারবা না। আমাদের অনেক কিছু আসে, আমাদের বইয়ে অনেক কিছু বিষয় আছে, এত বিষয়কে কিভাবে মনে রাখবা, এই জন্য বুঝে বুঝে পড়বা, তাহলে আর মুখস্থ করতে হবে না। দেখো পরেরটা 3 নাম্বার সূত্রে গ্যালিলিও কি বলে, স্থির অবস্থান থেকে বিনা বাধায় কোনো বস্তুর এই অতিক্রান্ত দূরত্ব নির্দিষ্ট সময়ের বর্গের সমানুপাতিক হবে। কি বলে, স্থির অবস্থান থেকে পরন্ত কোনো বস্তু কি হবে, যেই দূরত্ব অতিক্রম করবে এইচ, সেটা কি হবে সময়ের বর্গের সমানুপাতিক। কি হইলো, আমাদের অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। এটা কার সূত্র, গ্যালিলিওর সূত্র। এটাকে যদি আমরা এখন সূত্র আকারে প্রকাশ করতে চাই তাহলে কি হয় বলতো, ভি সমানুপাতিক চিহ্নটা উঠাই দিয়ে আমরা একটা কি নিব, ধ্রুবক নিব। ধ্রুবকটা কে নিলাম, আর টি ছিল টি বসাই দিলাম, সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে কে নিলাম। তারপরে এখান থেকে কি লিখতে পারবো, টি এই পাশে গুণ আছে, এই পাশে নিয়ে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। ভি বাই টি সমান কি লিখতে পারবো, কে। বুঝছো, এটা আমাদের কি একটা, এটা আমাদের কি সূত্র। তাহলে কি হলো বলতো, ভি এবং টি মানে বেগ এবং সময়ের অনুপাত একটা কি ধ্রুব রাশি না। তো যে এটা মানে নির্দেশ করে যে কোনো বেগ এবং যে কোনো সময়ের অনুপাত আমাদের কি হবে, একটা ধ্রুব রাশি। এইখান থেকে আমরা সূত্র লিখতে পারি v1 বাই t1 ইকুয়াল টু v2 বাই t2। এটা নির্দেশ করতেছে যে কোনো বেগ এবং যে কোনো সময়ের অনুপাত এরকম একটা ধ্রুবক হবে। বুঝছো, এবার দেখো এই সমানুপাতিক টি স্কোয়ার, সেম ভাবে সমানুপাতিক চিহ্ন উঠাই দাও, দিয়ে কে নাও, টির উপর স্কোয়ার, টিকে এই পাশে পার করে নাও, এইচ বাই টি স্কোয়ার ইকুয়াল টু কি, কে। কে একটা কি বলতো, ধ্রুবক না। এইটা এই কথাই নির্দেশ করে যে আমাদের দূরত্ব এবং সময়ের বর্গের অনুপাত আমাদের কি হবে, একটা ধ্রুবক হবে। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি এইচ ওয়ানের উপর স্কোয়ার বাই টি ওয়ানের উপর স্কোয়ার ইকুয়াল টু এইচ টুর উপর স্কোয়ার বাই টি টুর উপর স্কোয়ার। জাস্ট এই সূত্রগুলো একটু মনে রাখো। চলো দেখো সমবেগ কি, নামের সাথে মিল আছে। দেখো সমবেগ মানে সমান বেগ, যেখানে বেগ আমাদের সমান থাকবে, অর্থাৎ বেগের মান কোনো চেঞ্জ হবে না। যেখানে বেগের মান কোনো চেঞ্জ হবে না তাকে আমরা বলতে পারি কি সমবেগ। আর যেখানে বেগের মানটা চেঞ্জ হবে সেটা কি অসমবেগ। মনে রাখবা অসমবেগের ক্ষেত্রে কি থাকে, আমাদের ত্বরণ থাকে। কেমন, এবার দেখো কোনো বস্তুকে আমরা যদি উপরে নিক্ষেপ করি, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হয়, মনে করে এইখানে একটা বস্তু ছিল, কেমন, এই বস্তুটার ভর হচ্ছে কত, 2 কেজি। কত, 2 কেজি ভরের একটা বস্তুকে আমি উপরে নিক্ষেপ করছি। কেমন, 2 কেজি ভরের একটা বস্তুকে, ইটকে মনে করে আমি কি করছি, উপরে নিক্ষেপ করছি না। কোনো বস্তুকে নিক্ষেপ করলে কি হয় বলো তো, মনে করে এই পেনটাকে আমি উপরে নিক্ষেপ করলাম, কি হলো, এটা আবার নিচে ফিরে আসলো না। এই কলমটাকে আমি এরকম নিক্ষেপ করলাম, তারপরে এটা কি করলো, ফিরে আসলো। তো সেম ভাবে কোনো বস্তুকে আমরা যদি নিক্ষেপ করি তাহলে সেটা এরকম কি করবে, একটা সর্বোচ্চ উচ্চতায় উঠবে, দেন ওইখান থেকে আবার মাটিতে এইভাবে ফিরে আসবে, তাই না। কি হলো, তাহলে একটা বস্তুকে যদি আমরা উপরে নিক্ষেপ করি তাহলে বস্তুটা একটা এরকম নির্দিষ্ট উচ্চতা যাবে, তারপর নিচে ফিরে আসবে। তো এই বস্তুর সর্বোচ্চ উচ্চতা কোনটা বলো তো, এই যে এই জায়গায়, তাই না। এই বস্তুর সর্বোচ্চ উচ্চতা কোনটা, এই জায়গায় সর্বোচ্চ উচ্চতা। ওকে, আর আমরা বস্তুটাকে মনে করো ইউ মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করতেছি, কত, ইউ মিটার পার সেকেন্ড বেগে। কোনো একটা বস্তুকে তুমি ইউ মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করতেছে, কেমন, বস্তুটা যখন এই সর্বোচ্চ উচ্চতায় যাবে তখন তার বেগ কত হবে বলো তো। আশা করি তোমরা সবাই পারতেছো যে বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় মানে কোন জায়গায়, এই জায়গায় গেছে না, এই জায়গায় গিয়ে বস্তুটার বেগ কি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। এই জায়গায় গিয়ে বস্তুটা বেগ শূন্য হয়েছে, বেগ শূন্য হয়েছে মানে তো বস্তুটা নিচে পড়তে শুরু হবে, বুঝছো, না হলে কি পড়তো। এই বস্তুটার যদি উপরে এরকম বেগ থাকতো, যতক্ষণ বেগ থাকবে ততক্ষণ বস্তুটা কি করবে, উপরে উঠতেই থাকবে, যখন বেগ শূন্য তখন নিচে পড়তে থাকবে, তাই না। তুমি বস্তুটাকে ইউ মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করতেছো, আর মহাকর্ষ বল কি করতেছে, নিচের দিকে টানতেছে। তো মহাকর্ষ বলের টানের জন্য তোমার এই দেওয়া বেগটা একসময় শূন্য হয়ে যাবে, বুঝছো। কি হলে তাহলে, একটা বস্তুকে তুমি ইউ মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করছো, আর মহাকর্ষ বল কি করতেছে, নিচের দিকে টানতেছে। তো মহাকর্ষ বলের টানের জন্য তোমার এই ইউ বেগটা এক সময় গিয়ে শূন্য হবে, যখনই শূন্য বস্তুটা তখনই পড়ে যাবে, বুঝছো। ওকে, তো আমাদের নিক্ষিপ্ত বা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা গতির যে 4টা ইকুয়েশন পড়ছি না, ওইটার এটা আমাদের সেম হবে, জাস্ট ভিন্ন কি হবে দেখো। আমরা প্রথম সূত্রে কি পড়ছিলাম, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই না।
তো ওইখানে আর এইখানের মধ্যে পার্থক্য, ওইখানে আমাদের ছিল এ আর এখানে কি হয়ে যাবে জি, ওইখানে সব জায়গায় ছিল এ, এখানে সব জায়গায় কি হয়ে যাবে জি। তার মানে আমরা গতির যে চারটা ইকুয়েশন পড়ছি ওই ইকুয়েশনে তুমি এ এর জায়গায় জাস্ট জি বসাই দিবা তাহলেই হয়ে যাবে। বুঝছো তোমার কাজ কি তাহলে, যে চারটা ইকুয়েশন আছে সব চারটা ইকুয়েশনে এ এর জায়গায় জি বসাই দিবা। তো এ এর জায়গায় জি কিসের জন্য বসাই দিবা বলো তো, এ কি ছিল আমাদের ত্বরণ, একটা বস্তুকে তুমি উপরে নিক্ষেপ করতেছো বা উপর থেকে একটা বস্তু নিচে পড়তেছে, এখানে ত্বরণ কত অভিকর্ষ ত্বরণ না, অভিকর্ষ ত্বরণের মান কত 9.8 মিটার পার সেকেন্ড। মানে কোনো একটা বস্তুকে যদি আমরা এরকম ছেড়ে দেই তাহলে এটা 9.8 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে পড়তে থাকবে, এইটা আমাদের কি অভিকর্ষ ত্বরণের মান। ওকে, তাহলে আমাদের এখানে কি হবে এ এর জায়গায় জি কিসের জন্য বসাবো, বুঝছো যে কোনো একটা বস্তুকে তুমি নিচে নিক্ষেপ করো বা উপরে করো সেখানে যে ত্বরণটা কাজ করবে সেটা কি অভিকর্ষ ত্বরণ। কারণ কোনো বস্তুকে পৃথিবী নিচের দিকে 9.8 মিটার পার সেকেন্ড বেগে কি করে আকর্ষণ করে। তাহলে কোনো বস্তু যখন উপরে থেকে নিচে পড়বে, কোথায় নিচে পড়লে সূত্র আমাদের কি হবে বলতো, জাস্ট কি করবা ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, যেইখানে কি আছে এ আছে সেইখানে কি বসাই দিবা জি বসাই দিবা, ভি ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি, এইখানে কোনো চেঞ্জ হবে না। 3 নাম্বার ইকুয়েশন কি হবে দেখো তো, এস ইকুয়াল টু ইউ ইন্টু টি প্লাস হাফ এর জায়গায় কি বসাই দিবা জি টি স্কোয়ার। 4 নাম্বার ইকুয়েশনে সেম ভাবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 জি এস, এটা কোন ক্ষেত্রে যখন কোনো বস্তু নিচে পড়বে। এবার দেখো তো কোনো বস্তুকে যদি আমরা উপরে নিক্ষেপ করি, কি উপরে নিক্ষেপ করি তাহলে জি এর মানটা আমার মাইনাস হবে। কিসের জন্য মাইনাস হবে, এটা বস্তুকে আমরা উপরে নিক্ষেপ করলাম, এই বস্তুটাকে অভিকর্ষ ত্বরণ কোন দিকে টানতেছে নিচের দিকে না, বস্তুটা যাওয়ার চেষ্টা করতেছে কোন দিকে, বস্তু যাওয়ার চেষ্টা করতেছে উপর দিকে, জি কাজ করতেছে নিচের দিকে, দুইটা বিপরীত, এই জন্য জি এর মানটা আমার এখানে মাইনাস বসাইতে হবে। তার মানে নিচে পড়লে কোনো বস্তু জি এর মান হবে কি জাস্ট পজিটিভ, এর জায়গায় জি বসাই দিবা তাহলেই হবে। কিন্তু যখন আমরা উপরে নিক্ষেপ করব, উপরে নিক্ষেপ করলে জি এর মানটা কি হবে জাস্ট মাইনাস জি, তখন ইকুয়েশন কি হবে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, আবার তোমার ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2জি এইচ, কেমন। এবং আমার এখানে কি হবে এস এর জায়গায় এইচ বসাই দিবা। ওকে, এস এর জায়গায় কি বসাই দিবা এইচ বসাই দিবা, এস এর জায়গায় কি বসাই দিবা এইচ, কারণ এখানে উচ্চতাকে আমরা এইচ দ্বারা বোঝাবো। তাহলে এইচ ইকুয়াল টু আমাদের হবে ইউ টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। বুঝছো, এই যে এইখানে শুধু পার্থক্য, এইখানে পার্থক্য। মানে কোনো বস্তুকে উপরে নিক্ষেপ করলে মনে রাখবা জি এর মান নেগেটিভ হবে, কোনো বস্তুকে উপরে নিক্ষেপ করলে জি এর মান নেগেটিভ, আর কোনো বস্তু যদি নিচের দিকে পড়ে তাহলে জি এর মান পজিটিভ। গতি রিলেটেড থিওরি আমাদের শেষ। এখন আমরা গতি রিলেটেড বিগত বছরে যে ধরনের প্রশ্ন আসছে বা যে ধরনের প্রশ্ন হইতে পারে সেগুলো আমরা সলভ করব। চলো এবার আমরা কিছু এই অধ্যায়ের ম্যাথ দেখি। আমরা বেসিক ম্যাথ থেকে আস্তে আস্তে একটু কঠিন ম্যাথের দিকে যাবে, কেমন। পদার্থবিজ্ঞানের অনেকেই তোমরা যে ম্যাথ পারো না, তোমরা যেই ম্যাথগুলো করো কেবল সেইটাই পারো, এর চেয়ে একটু যদি ভিন্ন ধরনের ম্যাথ আসে তাহলে তোমরা পরীক্ষায় পারো না। তো পরীক্ষায় যেই ম্যাথই আসুক না কেন সেগুলো পারার জন্য তোমার কি করতে হবে, অনেক বেশি তোমার প্র্যাকটিস করতে হবে। এমন না যে তুমি কোনো বই বা গাইড থেকে সলিউশন করে দেওয়া আছে ওইটা দেখে করলা, তাহলে হবে না। প্রত্যেকটা ম্যাথ তোমার বুঝে করতে হবে। আর গতি এই অধ্যায়টা অনেক একটা মজার চ্যাপ্টার, কেমন। এই অধ্যায়টা আমাদের বাস্তব জীবনের সাথে রিলেটেড, তো তোমাকে এভাবে ম্যাথ বুঝে করতে হবে। যদি বুঝে করো পরীক্ষায় যেই ম্যাথই আসুক না কেন তুমি সেইটাই পারবা। ওকে, চলো প্রথমেই দেখি প্রথম প্রশ্নে আমাদের কি আছে। দেখো এখানে একটা বাঘ আছে, এই অবস্থানে একটা বাঘ আছে, বাঘের আদিবেগ 0 আছে, মানে বাঘটা কি স্থির অবস্থায় বসে আছে, কেমন। দেখো তারপরে এইখানে বি অবস্থানে বিড়াল আছে, কি আছে বিড়াল আছে, বাঘ থেকে বিড়ালের মধ্যবর্তী দূরত্ব কত 60 মিটার। ওকে, এবং দেখো বিড়াল এখানে আছে এবং এখানে একটা কি আছে ইঁদুর আছে, বিড়াল থেকে ইঁদুরের মধ্যবর্তী দূরত্ব কত 40 মিটার। ঠিক আছে, বাঘ কি ছিল স্থির অবস্থায় ছিল না, বাঘ যেই ওইখানে ইঁদুরকে দেখছে সে কি করছে দৌড় দেওয়া শুরু করছে। কত ত্বরণে দৌড় দেওয়া শুরু করছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে বাঘ দৌড় দেওয়া শুরু করছে, কেমন। মনে রাখবা বাঘ কিন্তু ত্বরণে যাচ্ছে আমাদের। আর বিড়াল কি করতেছে দেখো তো, বিড়াল সুষম বেগে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দেওয়া শুরু করছে ইঁদুরকে ধরার জন্য। দেখো প্রথম কোশ্চেন আমাদের কি বলতেছে যে 10 সেকেন্ড পরে বাঘের বেগ কত হবে। তার মানে কি দেখো তো, যে বাঘের শুরুতে যে বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড, ওই বাঘটা কি করছে দৌড় দেওয়া শুরু করছে না, কত ত্বরণে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে দৌড় দেওয়া শুরু করছে।
এখন তোমাকে বলতেছে তাহলে 10 সেকেন্ড পরে বাঘের বেগ কত হবে। দেখো তো বাঘ একটা ত্বরণে যাচ্ছে না, কত ত্বরণে 2 মিটার পার সেকেন্ড। আমরা শিখছি না ত্বরণ মানে কি, যে কোনো বস্তুর বেগ 1 সেকেন্ডে কত করে বৃদ্ধি পাবে সেইটা বোঝায়। দেখো ত্বরণ কত দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার না, তার মানে কি বোঝাচ্ছে যে এই বস্তুর বেগ প্রত্যেক সেকেন্ডে কত করে বৃদ্ধি পাবে 2। দেখো এই ম্যাথ আমরা মুখে মুখেই করে ফেলবো। প্রত্যেক সেকেন্ডে বস্তুর বেগ কত বৃদ্ধি পাচ্ছে 2। আমায় কি বলতেছে 10 সেকেন্ড পরে বেগ কত হবে। 1 সেকেন্ডে বেগ যদি 2 করে বৃদ্ধি পায় তাহলে 10 সেকেন্ডে কত বৃদ্ধি পাবে বলো, 20 বৃদ্ধি পাবে, তাই না। 1 সেকেন্ডে যদি 2 করে বৃদ্ধি পায় বেগ, 10 সেকেন্ডে বৃদ্ধি পাবে কত 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 10 সেকেন্ডে আমাদের বৃদ্ধি পাচ্ছে 20। আর শুরুতে কত ছিল বলতো, শুরুতে ছিল 0। তার মানে 10 সেকেন্ড পরে বেগ আমাদের কত হবে এই 20 মিটার পার সেকেন্ডই। তো এই ম্যাথটা তোমার এভাবে মুখে মুখে করলে হবে না, এটা তোমার সূত্র দ্বারা করতে হবে। কিভাবে করবা চলো দেখি। যে দেখো বস্তুটার বাঘ, আগে আমরা ফিজিক্সের ম্যাথের ক্ষেত্রে কি করব, যে এখানে আমার কোশ্চিনে কি কি দেওয়া আছে এইটা আগে আমরা লিখে নিব। কিছু বোঝো বা না বোঝো, কোশ্চিনে যেটা দেওয়া আছে এটা আগে লিখে নিব। কোশ্চিনে কি দেওয়া আছে দেখো তো, বাঘের আদি বেগ ইউ কত 0 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, তাই না। এবং বাঘটার ত্বরণ দেওয়া আছে, ত্বরণ মানে কত, এর মান দেওয়া আছে কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না। এবং কোশ্চিনে কি বলতেছে, কোশ্চিনে আমাকে বলতেছে এই যে 10 সেকেন্ড পরে বাঘের বেগ কত, তার মানে টি এর মান কত হবে, টি এর মান হবে আমাদের 10 সেকেন্ড। 10 সেকেন্ড পরে বেগ কত এটা বের করতে হবে, তার মানে টি এর মান কত। আমাকে বের করতে কি বলতেছে বলতো, 10 সেকেন্ড পরের বেগ মানে শেষ বেগ নির্ণয় করতে বলতেছে। তো শেষ বেগ কি হয়, ভি ইকুয়াল টু হোয়াট। আমরা এখন গতির সূত্র শিখছি না, গতির কয়টা সূত্র শিখছি, 4টা সূত্র শিখছি। ওই 4টা সূত্রের মধ্যে কোন সূত্র এখানে ইউজ করবা, কেমনে বুঝবা দেখো তো। এখানে আমরা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এই সূত্রটা ইউজ করলাম, কারণ আমরা এখানে এই সূত্রের আমরা ইউ এর মান জানি, এর মান জানি, টির মান জানি। এখানে জাস্ট বসাই দিলে আমরা ভি এর মানটা পাবো। তো গতির প্রথম সূত্রটা এখানে আমরা ইউজ করব। দেখো ইউ এর মান কত 0, এর মান কত 2, টি এর মান কত বলতো 10 সেকেন্ড। তাহলে কত হইলো দেখো 20 মিটার পার সেকেন্ড। বুঝছো না, বাঘের 10 সেকেন্ড পরে বেগ কত 20 মিটার পার সেকেন্ড। এটা তো আমরা মুখে মুখে হিসাব করছিলাম, এবার ম্যাথে করলাম। দেখো খ নাম্বারটা দেখো, এইভাবে যে কোনো ম্যাথ বুঝে বুঝে ফিল করবা, ফিজিক্স ফিল করে পড়বা, তাইলে ফিজিক্স পারবা। দেখো 2 নাম্বার কোশ্চেন আমাদের কি বলতেছে, বি অবস্থানে পৌঁছাইতে বাঘের কত সময় লাগবে। বাঘে যে এ অবস্থানে আছে, তাই না, বাঘ এ অবস্থান থেকে বি অবস্থানে পৌঁছাইতে চাচ্ছে। বি অবস্থান মানে কি, যেখানে বিড়াল ছিল সেইখানে ও পৌঁছাইতে চাচ্ছে, তাহলে ওর সময় কত লাগবে। দেখো প্রথমে আমরা ম্যাথে যাই করতে বলুক না, আমরা কি করব, যে ম্যাথে আগে কি দেওয়া আছে সেটা লিখে নিব। আমরা কি করব, প্রথমে ম্যাথে কি দেওয়া আছে এটা আগে লিখে নেব। দেখো তো ম্যাথে বাঘের বেগ কত দেওয়া আছে, আদি বেগ কত, বাঘের আদি বেগ 0 মিটার পার সেকেন্ড, তাই না। বাঘের ত্বরণ কত দেওয়া আছে, ত্বরণ বাঘের দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। বাঘকে কোথায় যাইতে হবে বলতো, বাঘকে এই যে বি বিন্দুতে যাইতে হবে, মানে বাঘ আছে আমার এই জায়গায়, বাঘকে দৌড় দিয়ে বি বিন্দুতে আসতে হবে। তো বলতেছি এই বি বিন্দুতে আসতে বাঘের সময় কত লাগবে। তো দেখো তো এ থেকে বি এর দূরত্ব কত, এই যে দেওয়া আছে না 60 মিটার, তার মানে দূরত্ব কোনটা, দূরত্ব এস ইকুয়াল টু কত 60 মিটার। তো কি দেওয়া আছে আমার, এ থেকে বি বিন্দুর দূরত্ব, মানে বাঘকে যে দূরত্ব অতিক্রম করতে হবে সেইটা দেওয়া আছে কত 60 মিটার। এবার আমাকে বলতেছে যে তাহলে এই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে, তাই না। তার মানে কি আমাকে কি নির্ণয় করতে বলতেছে, টি ইকুয়াল টু হোয়াট, টি নির্ণয় করতে বলতেছে। তো এখানে আমরা কোন সূত্র ইউজ করব, গতির 3 নম্বর সূত্র শিখছি না, কি ছিল, এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো তোমরা এখন বলতে পারো যে ভাইয়া এই সূত্রই কেন ইউজ করব, আমি অন্য সূত্র ইউজ করতে যাচ্ছি। তো দেখো কোন সূত্র কখন ইউজ করতে হবে এটা তুমি কেমনে বুঝবা, এটা বোঝার ওয়ে হচ্ছে যে তোমার প্রশ্নে কি কি দেওয়া আছে এবং কি চাচ্ছে, এই রিলেটেড আমি কি সূত্র জানি সেইটা ইউজ করব। তুমি যদি এইখানে এই সূত্র ইউজ করতে চাও, দেখো গতির প্রথম সূত্র ভি ইকুয়াল টু ইউ প্লাস, তুমি এই সূত্রটা ইউজ করতে চাচ্ছ, কেমন, এই সূত্র থেকে টি এর মান নির্ণয় করতে চাচ্ছ। তো এই সূত্র থেকে টি এর মান নির্ণয় করার জন্য আমার কার কার মান জানতে হবে, বাকি যেগুলো আছে সব কিছুর মান জানতে হবে। দেখো তো আমরা এ এর মান জানি দেওয়া আছে, ইউ এর মান জানি, ভি এর মান কি আমাদের দেওয়া আছে বলতো, এই কোশ্চিনে আমাদের ভি এর মান কিন্তু দেওয়া নাই। তার মানে আমরা এই সূত্রটা কি করতে পারবো না, ইউজ করতে পারবো না। এই সূত্র আমরা কিন্তু ইউজ করতে পারবো না, কিসের জন্য, কারণ এখানে ভি এর মান দেওয়া নাই। যদি ভি এর মান দেওয়া থাকতো তাহলে খুব সুন্দর করে আমি এখান থেকে
বের করতে পারতাম। তুমি বলবে এখন যে ভাই আমি গতির দ্বিতীয় সূত্র ইউজ করব। গতির দ্বিতীয় সূত্র কি ছিল বলো তো? এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। দেখো এইখান থেকে তুমি টি এর মান নির্ণয় করবে। ওকে ফাইন, টি নির্ণয় করার জন্য আমার কি কি লাগবে দেখো তো? এস এর মান জানতে হবে, এস আমরা জানি। ইউ এর মান জানতে হবে, ইউ এর মান জানি। এখানে আমার কি লাগতেছে? ভি না? ভির মান কি আমরা জানি না? তার মানে এই সূত্র এই ম্যাথে আমরা ইউজ করতে পারবো না। বুঝতেছো কি কোন ম্যাথে কোন সূত্র ইউজ করতে হবে? কোন ম্যাথের ক্ষেত্রে আমরা সেই সূত্রে ইউজ করতে পারবো যেই সূত্রের সব কিছুর মান আমরা জানি। এই সূত্রের ক্ষেত্রে দেখো তো 3 নম্বর সূত্রে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমরা কার মান নির্ণয় করতে চাচ্ছি? টির মান না? টির মান নির্ণয় করার জন্য কার কার মান জানতে হবে? দেখো এস এর মান, এস এর মান কিন্তু আমরা জানি। ইউ এর মান জানতে হবে, ইউ এর মানও আমরা জানি। দেন এর মান জানতে হবে, এর মানও আমরা জানি। তার মানে কি হলো বলতো? এই সূত্র দ্বারা আমরা সহজেই ম্যাথটা করে ফেলতে পারবো। দেখো তাহলে বুঝছো না কখন কোন সূত্র ইউজ করবা? যেই সূত্রে সবগুলা ভ্যালু দেওয়া থাকবে এবং আননোন থাকতে হবে একটা, সেই সূত্রটি আমরা ইউজ করব। দেখো এস এর মান কত দেওয়া আছে এখানে? 60। ইউ এর মান কত দেওয়া আছে? 0। বসাই দাও। টি তো বের করতে হবে, টিকে এভাবে রাখো হাফ। এর মান কত দেওয়া আছে? 2 ইন্টু কি? টি স্কোয়ার। 0-র সাথে টি গুণ করলে কত হবে? 0। 60 ইকুয়াল টু, দেখো তো এটা 0 হয়ে গেল, এটা লেখার আর প্রয়োজন আছে নাই। তারপর লিখে দিই, এই হাফ আর 2 কেটে দাও, কি থাকে? টি স্কোয়ার থাকে, তাই না? খুব সহজে দেখো তাহলে টি স্কোয়ার 60 ইকুয়াল টু কি লেখা যাবে? টি স্কোয়ার। তাহলে টি সমান কি লেখা যাবে? 60-এর উপর রুট। 60-এর উপর রুট করলে কত হবে দেখো তো বাচ্চারা? 7.74 সেকেন্ড। বুঝছো কি ম্যাথটা? এই ধরনের যেই ম্যাথ আসুক না কেন পারবা না। গতিবিদ্যা কিন্তু তোমাদের অনেকের কাছে অনেক বেশি কঠিন লাগে। এই অধ্যায় কি আসলে এত কঠিন? এত কিন্তু কঠিন না। কখন কঠিন তোমার কাছে লাগবে না? যখন তুমি প্রত্যেকটা সূত্রের প্রয়োগ বুঝে বুঝে করবা, তারপর তোমাকে কঠিন লাগবে না। কিন্তু তুমি যদি জাস্ট তুমি ম্যাথ দেখলা, সলিউশন দেওয়া আছে ওইভাবে করে গেলা যে এই ম্যাথ এভাবেই করতে হয়, তাহলে তুমি এই অধ্যায় নিয়ে অনেক প্যারা খাইতে হবে। বুঝছো না? এইটা কিভাবে করলাম যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সূত্র কিসের জন্য আমরা ইউজ করলাম? কারণ এখানে আমাদের টি বের করতে বলতেছে, তাই না? টি বের করতে বলতেছে, এস এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে এবং ইউ এর মান দেওয়া আছে। এই জন্য এই সূত্রটা আমরা ইউজ করলাম। এই সূত্রগুলো ইউজ করতে পারি নাই এই কারণেই। পরের মাতে দেখো তো কি বলতেছে যে ইঁদুরের কাছে কে আগে পৌঁছাইতে পারবে। এইখানে ইঁদুর আছে না? দেখো তো ইঁদুর এইখানে আছে। তো ইঁদুরকে ধরার জন্য কি করছে? বাঘ এখান থেকে দৌড় দেওয়া শুরু করছে। সেম ভাবে বিড়ালও দৌড় দেওয়া শুরু করছে। এখন প্রশ্ন তোমাকে বলতেছে কে আগে ইঁদুরের কাছে পৌঁছাইতে পারবে? বের করো তো। দেখো তাহলে কি হচ্ছে এই মাতে? বাঘ ইঁদুরকে দেখে দৌড়া শুরু করছে, বিড়ালও ইঁদুরকে দেখে দৌড়া শুরু করছে। তাহলে তুমি কি করবা? কে আগে ধরতে পারবে কিভাবে বুঝবা? যে এই বাঘ এই ইঁদুরের কাছে যাইতে যে সময় লাগবে এবং এই বিড়াল এই ইঁদুরের কাছে যে সময় লাগবে, এদের মধ্যে যার সময়টা কম হবে সে কি করতে পারবে? ইঁদুরটাকে ধরতে পারবে। বুঝছো না? তাহলে আমাদের কি বের করতে হবে? সময় বের করতে হবে। কোন সময়? এই বাঘের জন্য সময় এবং বিড়ালের জন্য সময়। সময়টা কি? এই বাঘ এই জায়গায় আছে, এই জায়গা থেকে ইঁদুরের কাছে যাইতে কত সময় লাগবে সেইটা, এবং বিড়াল বিতে আছে, বিড়াল ইঁদুরের কাছে যাইতে কত সময় নেবে এইটা বের করব। যার সময়টা কম সে আগে ধরতে পারবে। খুবই সহজ। তাহলে দেখো তো, তাহলে প্রথমে আমরা কি করবো বলতো? বাঘের সময় নির্ণয় করব। কার? বাঘের জন্য সময় লিখি, বাঘের জন্য সময়। দেখো তো তাহলে আমরা কি করব? দেখো তো কি করব? আমরা বাঘের জন্য সময় নির্ণয় করব। বাঘের কি দেওয়া আছে দেখো তো? বাঘের আদিবেগ দেওয়া আছে 0, বাঘের ত্বরণ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড। এবার বাঘের জন্য অতিক্রান্ত দূরত্ব কত হবে বলতো? বাঘকে কোন দূরত্ব যাইতে হবে ইঁদুরকে ধরার জন্য? বাঘ আছে এই জায়গায়, ও ইঁদুরকে ধরবে। ওর কোন দূরত্ব যাইতে হবে? এই 60 + 40, 100 মিটার যাইতে হচ্ছে, তাই না? দেখো বাঘ ইঁদুরকে ধরবে, তার মানে বাঘ থেকে ইঁদুরের যে দূরত্ব, এই দূরত্বটা অতিক্রম করতে হবে ধরার জন্য, তাই না? হ্যাঁ। তাহলে বাঘ থেকে বিড়ালের দূরত্ব যদি 60 হয়, বিড়াল থেকে ইঁদুরের দূরত্ব যদি 40 হয়, তাহলে বাঘ থেকে ইঁদুর পর্যন্ত টোটাল দূরত্ব কত? 100। তার মানে এখানে এস এর মান হবে আমাদের 100 মিটার। এবং বলতেছে তাহলে টি সমান হোয়াট? কোন সূত্র ইউজ করবা? সেম আগের মাতেই সূত্র, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। দূরত্ব সময় নির্ণয়ের জন্য এই মাতে আমাদের সেম সূত্র ইউজ করতে হচ্ছে। এখানে আগে এস এর মান কত ছিল? জাস্ট 60, এখন এস এর মান কত হয়ে গেছে? 100। 0 প্লাস হাফ ইন্টু সেমটা আগের সূত্রে, জাস্ট এস এর মানটা ভিন্ন হয়ে গেছে এখানে, ইন্টু টি স্কোয়ার। এখান থেকে টি স্কোয়ার সমান কি হবে বলো তো? দেখো 2 2 কাটো,
তাহলে টি স্কোয়ার সমান কত লিখতে পারবো 100। অতএব টি সমান কত হবে 10 সেকেন্ড। টি সমান কত বের হইলো আমাদের বলো তো 10 সেকেন্ড। তার মানে এই বাঘের ইঁদুরের কাছে যাইতে কত সময় লাগবে 10 সেকেন্ড সময় লাগবে। এবার আমরা কার জন্য সময় বের করব এই বিড়ালের জন্য সময় বের করব। এই বিড়ালটা এই ইঁদুরের কাছে যাইতে কত সময় লাগবে সেটা বের করব। কিভাবে করব দেখো, যে লেখো বিড়ালের জন্য। দেখো তো বিড়ালের জন্য কি কি দেওয়া আছে, সুষম বেগ 10 মিটার পার সেকেন্ড। মানে বিড়াল কি করছে সুষম বেগে ইঁদুরকে ধরার জন্য দৌড় শুরু করছে। মনে রাখবা সুষম বেগ কি দেওয়া আছে ভি 10 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। এরপর কি দেওয়া আছে দেখো তো দূরত্ব দেওয়া আছে। দূরত্ব কত দেওয়া আছে বিড়াল থেকে ইঁদুরের, অবশ্যই 40 মিটার। ইজ ইকুয়াল টু কত 40 মিটার। সুষম বেগের জন্য সূত্র কি মনে আছে বলতো, সুষম বেগের জন্য এস ইকুয়াল টু কি হয় ভি টি। এটা কি এই সূত্রটা আমাদের কিসের জন্য প্রযোজ্য, সুষম বেগের জন্য প্রযোজ্য। তাহলে এস সমান কত দেখো তো, এস সমান কত দেওয়া আছে 40, ভি সমান কত দেওয়া আছে 10। কি বের করতে হবে টি, অতএব টি ইকুয়াল টু কি হবে 40/10 মানে কত 4 সেকেন্ড। তাহলে কি হলো বলো তো, এই বিড়ালের ইঁদুরের কাছে যাইতে কত সময় লাগছে মাত্র 4 সেকেন্ড। আর এই বাঘ যদি এই ইঁদুরকে ধরতে চায় তাহলে বাঘের কত সময় লাগতেছে বলো তো 10 সেকেন্ড। তাহলে বলো তো কে আগে ইঁদুরকে ধরতে পারবে, বাঘ না বিড়াল? অবশ্যই বিড়াল, কারণ বিড়ালের মাত্র 4 সেকেন্ড লাগতেছে ইঁদুরকে ধরার জন্য এবং বাঘের 10 সেকেন্ড যাইতে হচ্ছে। তো এই 4 সেকেন্ডের মধ্যে বিড়াল তো ইঁদুরকে খেয়ে শেষ করবে, বাঘ এসে আর কি করবে বুঝছো? এই ম্যাথ যদি তুমি বুঝে থাকো, তুমি তোমার বই বা গাইড টেস্ট পেপার দেখবা এই রিলেটেড অনেক ম্যাথ আছে, যেই ম্যাথই আসুক না তুমি এই সূত্র থেকে প্রয়োগ করতে পারবা। কেমন, তোমার 100টা ম্যাথ করার প্রয়োজন নেই, তুমি একটা ম্যাথ করো, কিন্তু তুমি বুঝে বুঝে ফিল করে সেই ম্যাথটা করো। ওকে, এই ম্যাথে কি বলতেছে, বাঘ কি বিড়ালকে ধরতে পারবে? তার মানে কি আগের ম্যাথে কি হয়েছিল, এই বিড়াল ইঁদুরকে খেয়ে ফেলছে না, এবার বাঘ চিন্তা করতেছে দাঁড়া বেটা এবার তোরেই ধরবো। আর বাঘ কি করতেছে এবার বিড়ালকে ধরবে, এবার আর ইঁদুরকে ধরবে না। তার মানে এবার আর আমাদের ইঁদুর টিঁদুর কিচ্ছু নেই। কেমন, তাহলে কিভাবে করবা দেখো তো, বাঘ কি বিড়ালকে ধরতে সক্ষম হবে? এই বাঘ এই বিড়ালকে কি ধরতে পারবে না পারবে না, কিভাবে নির্ণয় করবা? আমরা ধরেই নিব বাঘ বিড়ালকে ধরতে পারবে। ওকে, কি করবা এই ম্যাথ, কি করবা এই ম্যাথে বলতেছে বাঘ কি বিড়ালকে ধরতে পারবে। তো তুমি কি দ্বারা স্টার্ট করবা, যে ধরি এই বাঘ বিড়ালকে টি সেকেন্ড পরে ধরতে পারবে। কিসের জন্য ধরতে পারবে বলতো, এই বাঘ কিন্তু এই বিড়ালকে অবশ্যই ধরতে পারবে। কিভাবে ধরতে পারবে চিন্তা করো একটু, যে এই বিড়াল 10 মিটার পার সেকেন্ড সুষম বেগে দৌড়াচ্ছে তাই না, তার মানে কি বিড়ালের বেগ সর্বদা কিন্তু 10ই থাকবে, ওর বেগটা কি হবে না বৃদ্ধিও পাবে না হ্রাসও পাবে না। তার মানে ওই বিড়াল সারা জীবন 10 মিটার পার সেকেন্ড বেগেই যাচ্ছে। কিন্তু বাঘ কি করতেছে দেখো তো, বাঘ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাচ্ছে। ত্বরণে যাওয়া মানে কি বলতো, প্রত্যেক সেকেন্ডে কি হবে এর বেগ বৃদ্ধি পাবে। তার মানে কি বাঘের বেগ প্রত্যেক সেকেন্ডে কত করে বৃদ্ধি পাবে 2 করে। তো বাঘের বেগ 2 করে প্রত্যেক সেকেন্ডের বৃদ্ধি পাইলে এক সময় গিয়ে কি হবে এর বেগের চেয়ে বেশি হবে না, এর বেগের চেয়ে বেশি হলে তো একে ধরে ফেলবে। বুঝছো, এই ম্যাথ আমাদের কি হইলো, বাঘ কিন্তু বিড়ালকে অবশ্যই ধরতে পারতেছে। কিসের জন্য, কারণ বাঘের বেগ প্রত্যেক সেকেন্ডে 2 করে বৃদ্ধি পাবে। তো যদি 10 সেকেন্ড যায় তাহলেই তো এর বেগ 20 হয়ে যাচ্ছে, এর বেগ মাত্র 10, অবশ্যই ধরে ফেলতে পারবে। বুঝছো না? তাহলে প্রথমে আমরা কি করব, ধরে নিব যে বাঘ বিড়ালকে ধরবে, কিন্তু কত সময় পর ধরবে এটা কি আমরা জানি? জানি না। তো আমরা বলবো ধরি বাঘ বিড়ালকে টি সেকেন্ড পর ধরবে। ধরি বাঘ বিড়ালকে, তাহলে আমরা কি ধরবো, যে ধরি বাঘ বিড়ালকে টি সেকেন্ড পর ধরবে। বুঝছো, কি লিখবো, বাঘ বিড়ালকে টি সেকেন্ড পরে ধরবে। তার মানে ধরে নিচ্ছি কতক্ষণ পরে ধরবে। ওকে, এই বাঘ যদি এই বিড়ালকে ধরতে চায়, এবার আমরা দূরত্ব দ্বারা চিন্তা করব। কি দূরত্ব দ্বারা চিন্তা করব, মনে করো যে এই বিড়ালটা টি সেকেন্ড সময়ে এই জায়গায় আসছে, এই সি বিন্দুতে আসছে। কখন, টি সেকেন্ড সময়ে বিড়ালটা সি বিন্দুতে আসছে। ওকে, টি সেকেন্ড সময়ে কি হয়েছে, বিড়ালটা সি বিন্দুতে আসছে। এখন এই বাঘ এই বিড়ালকে ধরতে চাচ্ছে তাই না, কিন্তু এই বিড়ালটা কি করছে টি সেকেন্ডে কোন জায়গায় আসছে, সি বিন্দুতে আসছে। এখন এই বাঘ যদি ওই বিড়ালকে ধরতে চায় তাহলে বাঘকেও তো ওই সি বিন্দুতে যাইতে হবে তাই না? হ্যাঁ, অবশ্যই সি বিন্দুতে যাইতে হবে। কোন সময়ে যাইতে হবে, সেম ওই টি সেকেন্ড সময়ে বাঘকে এ থেকে
সি বিন্দুতে যাইতে হবে, তাহলেই কেবল বাঘ বিড়ালকে ধরতে পারবে। তাহলে কি হলো, বিড়াল টি সেকেন্ড সময় যদি সি বিন্দুতে যায় এবং বাঘ যদি ওই বিড়ালকে ধরতে চায়, তাহলে ওকে এ থেকে সি বিন্দুতে ওই টি সেকেন্ড সময়ে যাইতে হবে। আমরা এখন বের করি বিড়াল কতটুকু দূরত্ব অতিক্রম করছে। কেমন, বিড়ালের জন্য অতিক্রান্ত দূরত্ব, বিড়ালের অতিক্রান্ত দূরত্ব। দেখো তাহলে কি করবা, যে প্রথমে তোমরা কি করবা, ধরে নিবা যে কি বাঘ বিড়ালকে টি সেকেন্ড পরে ধরতে পারবে। তো বিড়ালটা টি সেকেন্ডে কতটুকু দূরত্ব যায় সেইটা আমরা এখন বের করব। বিড়ালটা কি যাচ্ছে বলো তো, সুষম বেগে না? আমরা এর আগের ম্যাচে দেখছি না যে সুষম বেগের জন্য দূরত্ব নির্ণয় সূত্র এস ইকুয়াল টু কি ভিটি। তাহলে এই বিড়াল এসটা কি আমাদের দূরত্ব না? তাহলে বিড়ালের জন্য দূরত্ব কোনটা বলো তো, আমরা কি ধরেছি বিসি। তার মানে বিড়ালের জন্য দূরত্ব কত লিখবো, বি ইন্টু সি। তার মানে বিড়ালের দূরত্ব এস এর মানে এখানে ওই যে বিসি, এবং বিড়ালের বেগ কত দেখো তো 10 এবং সময় কত টি। এটাকে তুমি 1 নাম্বার ইকুয়েশন দাও। এবার দেখো তো বাঘ এবার কাকে ধরবে, বিড়ালকে ধরবে, তাই না? বাঘ যদি বিড়ালকে ধরতে চায় তাহলে বাঘকে কত দূরত্ব যাইতে হচ্ছে দেখো তো, এই যে বাঘ এ থেকে একদম সি পর্যন্ত এইখানে আসতে হবে, তাই না? বাঘকে কত দূরত্ব আসতে হবে, এ থেকে সি পর্যন্ত। তার মানে আমাদের তখনই বিড়ালকে বাঘ ধরতে পারবে বাঘ যদি এ থেকে সি দূরত্ব অতিক্রম করে। তাহলে বাঘের জন্য অতিক্রান্ত দূরত্ব কত, এসি, তাই না? বাঘের জন্য দেখো, লেখো বাঘের জন্য, বাঘের জন্য অতিক্রান্ত দূরত্ব লেখো, বাঘের জন্য অতিক্রান্ত দূরত্ব। দেখো তো বাঘ কি যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাচ্ছে না? তাহলে এখানে সূত্র কি হবে, এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কয়ার। বুঝছো, এস ইকুয়াল টু কি ইউ টি প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে মান বসাই দাও, ইউ এর মান কত বাঘের জন্য 0, তাই না? হ্যাঁ, প্লাস হাফ এর মান কত 2 ইন্টু টি স্কয়ার। তার মানে এখানে কত হচ্ছে আমাদের 2 টি স্কয়ার। এবং বাঘের জন্য যেই অতিক্রান্ত দূরত্ব সেটা কত হবে বলো তো? বাঘের জন্য অতিক্রান্ত দূরত্ব কত, বাঘকে কত দূরত্ব যাইতে হবে? হ্যাঁ, বাঘকে কত দূরত্ব যাইতে হচ্ছে, এই যে এ থেকে সি পর্যন্ত দূরত্ব যাইতে হচ্ছে। তার মানে বাঘকে কোন পর্যন্ত যাইতে হবে, এ থেকে সি পর্যন্ত যাইতে হবে। বুঝছো, বাঘ কি করতে পারবে, বাঘ এই বিড়ালকে তখনই ধরতে পারবে যখন বাঘ এ থেকে সি দূরত্ব যাবে। কিসের জন্য, কারণ আমাদের বিড়াল বি থেকে সিতে গেছে। তো বিড়ালকে ধরতে চাইলে সিতে তো আসতেই হবে, তাই না? হ্যাঁ, সিতে আসতে হবে। বুঝছো, বাঘের অতিক্রান্ত দূরত্ব কত, এসি ইকুয়াল টু 2 টি স্কয়ার। এবার এই এসি সমান আমরা কি লিখতে পারবো বলো তো? এসি সমান এবি প্লাস বিসি কে আমরা লিখতে পারবো? হ্যাঁ পারবো। এসি সমান লিখে দাও এবি প্লাস বিসি ইকুয়াল টু কত, 2 টি স্কয়ার। দেখো এসি সমান কি লিখলাম, এই যে এ থেকে সি, এটা সমান কি লিখলাম, এই যে এবি প্লাস বিসি। বুঝছো, এসি দূরত্ব সমান কত, এই যে এবি প্লাস বিসি লিখে দিলাম। দেন এবার দেখো এবির মান কত, এ থেকে বির মান কত, সেটা আমাদের দেওয়া আছে না? তো যেইখানে এবি আছে সেখানে বসাই দাও 60 প্লাস। এবার দেখো বিসি, বিসি এর আমরা মান জানি না কত, বিসি সমান কত বের করছি 10টি। তার মানে যেখানে বিসি আছে সেখানে আমরা 10টি বসাই দিতে পারবো, ইকুয়াল টু কত 2 টি স্কয়ার। এবার দেখো তো চিনা চিনা লাগতেছে না ইকুয়েশনটা কি, এটা একটা দুই ঘাত বিশিষ্ট বহুপদী ইকুয়েশন। এটা সলভ করতে পারবা না? অবশ্যই পারবা। কিভাবে করবা, সবগুলোকে এক পাশে নিয়ে যাও। তাহলে কি হবে 2 টি স্কয়ার মাইনাস 10টি মাইনাস 16 ইকুয়াল টু কত 0। দেখো এই দ্বিপদী ইকুয়েশনটা তোমরা সলভ করতে পারবা না, আশা করি তোমরা এটা সলভ করতে পারবা। এগুলো তোমাদের 7-8 ছিল। তো এইটা আমি এই না হলে ক্যালকুলেটর দ্বারা এটা সলভ করে নিবা, নিয়ে দেখবা টি এর মান আসতেছে 6.50 সেকেন্ড। এখানে টি এর আরেকটা মান আসবে, এখানে টি এর কিন্তু দুইটা মান আসবে, একটা মাইনাস আসবে আরেকটা কি পজিটিভ। তো সময় কখনো মাইনাস হইতে পারে বলো তো, পারে না, এই জন্য টি এর মানটা আমরা নিব। তাহলে কি হবে বলো তো, তাহলে এই বাঘ এই বিড়ালকে কত সেকেন্ড পরে ধরতে পারবে, 6.50 সেকেন্ড পরে এই বাঘ বিড়ালটাকে ধরতে পারবে। আশা করি বুঝছো না তোমরা ম্যাথটা কিভাবে করলাম। দেখো তো আরেকবার দেখো, এই বাঘ এই বিড়ালকে ধরতে চাচ্ছে। তো প্রথমেই ধরে নিছি যে বিড়ালকে বাঘ টি সেকেন্ড সময়ে ধরতে পারবে। তাহলে বিড়াল কর্তৃক অতিক্রান্ত দূরত্ব সমবেগ ইজ ইকুয়াল টু পিটি। বিড়াল কোন দূরত্ব গেছে, বিসি। তাহলে বিসি ইকুয়াল টু কত লিখে দিলাম 10টি। এটা 1 নম্বর ইকুয়েশন। দেন এবার আমাদের বাঘের জন্য অতিক্রান্ত দূরত্ব, বাঘকে কোন দূরত্বে যাইতে হবে, এসি না? তার মানে বাঘের জন্য অতিক্রান্ত দূরত্ব কত, এসি। এবার এসি ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার সূত্র বসাই দিছি, দিয়ে দেন আমরা মান বসাই দিছি। দেওয়ার পরে এখানে বাঘের জন্য অতিক্রান্ত দূরত্ব আমরা বের করছি না কত, এসি। এসি সমান 2 টি স্কয়ার। এবার আমরা দেখতেছি এসি, এসি সমান কি লেখা যায়, এবি প্লাস বিসি। তো এসি সমান আমরা লিখে দিছি এবি প্লাস বিসি। এই এবির মানটা কত দেখো তো 60, এবির মান 60 বসাই দাও। এবং বিসি, বিসির মান আমরা বের করছি না,
10টি দিলাম। এটা একটা কি দ্বিঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণ। এইটা ইকুয়েশন তোমরা আশা করি সলভ করতে পারবা। করে টি এর মান দেখবা আসবে কত 6.50 সেকেন্ড। তার মানে বাঘ বিড়ালটাকে 6.50 সেকেন্ড পরে ধরতে পারে। দেখো পরের ম্যাথটা আমরা দেখি। কি দেখতে পাচ্ছ এই ম্যাথে যে 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একজন গাড়ির চালক ঠিক 42 মিটার দূরে একজন পথচারীকে দেখে কি করলো, সাথে সাথে ব্রেক চাপলো এবং গাড়িটা কি করছে 2 মিটারের সামনে এসে থেমে গেছে। এখন বলতেছে গাড়িটার ত্বরণ কত ছিল। দেখো তো ম্যাথটা খুব সুন্দর কি বড়। প্রথমে আমরা কি বলছি, ম্যাথ করার ক্ষেত্রে আমরা কি করব, যেটা দেওয়া আছে সেটা আগে লিখে নিব। এখানে কি দেওয়া আছে বলতো, যে গাড়ির আদি বেগ দেওয়া আছে কত 72 কিলোমিটার পার আওয়ার। কি দেওয়া আছে, গাড়ির আদি বেগ, মানে গাড়ির শুরুতে কত বেগ ছিল 72 কিলোমিটার পার আওয়ার বেগে। আচ্ছা তোমরা কিভাবে বুঝবা যে এটা শেষ বেগ নাকি আদি বেগ? যেইখানে দেখবা যে বেগ এ লেখা আছে কি বেগে, তার মানে বুঝবা এটা আদি বেগ। তাছাড়াও আমরা তো বাঙালি, ম্যাথ পড়ে তোমাকে বুঝতে হবে যে 72 কিলোমিটার বেগে চলমান একজন চালক কি করছে 42 মিটার দূরে একজন পথচারীকে দেখে ব্রেক চাপছে। গাড়িটা কি করছে 2 মিটার, পথচারী 2 মিটার আগে এসে থেমে গেছে। তার মানে আদি বেগ ছিল এখানে আমার 72। গাড়িটা কি করছে পথচারীর ঠিক 2 মিটার আগে এসে থেমে গেছে। থেমে গেছে মানে কি বেগ কত 0, শেষ বেগ কত 0। বুঝছো, আদি বেগ এখানে কত 72 কিলোমিটার পার আওয়ার এবং শেষ বেগ কত হবে বলতো, শেষ বেগ কত ভি, গাড়িটা যেহেতু থেমে গেছে তাই শেষ বেগ হবে 0, তাই না, শেষ বেগ হবে 0। এবং দেখো তো এখানে দূরত্ব কত, এই গাড়িটা কত দূরত্ব অতিক্রম করছে একটু বোঝার চেষ্টা করো তো। মনে করে এইখানে গাড়িটা ছিল, কেমন গাড়িটা এইখানে, মনে করো গাড়িটা 72 কিলোমিটার পার আওয়ার বেগে কি করতেছে চলতেছে। এই সময় এই গাড়ির চালক কি করছে, মনে কি এই জায়গা থেকে এই জায়গা দূরত্ব কত টোটাল 42 মিটার। এমন গাড়ির চালক কি করছে এরকম 42 মিটার দূরে পথচারীকে দেখে সাথে সাথে ব্রেক চাপছে। এতে গাড়িটা কি করছে বলতো, পথচারীর ঠিক 2 মিটার আগে এসে থেমে গেছে। তার মানে কি এইখানে এসে থেমে গেছে। বুঝছো, এইটুকু কত 2 মিটার, পথচারী এইখানে ছিল, গাড়িটা এইখানে এসে একদম কি হয়েছে থেমে গেছে। তার মানে কি বলতো, গাড়িটা কত দূরত্ব অতিক্রম করছে, এইখান থেকে পথচারীর দূরত্ব ছিল 42 এবং গাড়িটা কোথায় থেমে গেছে পথচারী ঠিক 2 মিটার আগে। তার মানে কি বলতো, গাড়িটা আমাদের 40 মিটার দূরত্ব অতিক্রম করছে, তাই না। তার মানে এখানে আমাদের এস এর মান কত 40 মিটার। এবার দেখো তো এখানে একটা কিন্তু আমাদের ঝামেলা আছে। ইউ আদি বেগের একক কি আছে কিলোমিটার পার আওয়ার না। আমাদের একক ম্যাথ করার ক্ষেত্রে সর্বদা এসআই এককে নিতে হবে। আমরা কি জানি বেগের এসআই একক কি মিটার পার সেকেন্ড। তার মানে এই এককটা আমাদের মিটার পার সেকেন্ডে নিতে হবে। তো কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড কিভাবে বানাবো বলো তো, উপরে কি আছে কিলোমিটার না, কিলোমিটারকে মিটার বানাইতে কি করতে হয় 1000 দ্বারা গুণ দিতে হয়, 1000 দ্বারা গুণ দাও। এবং ঘন্টাকে সেকেন্ড বানাইতে কি করতে হয় বলতো, ঘন্টাকে মিনিট বানাবা। মানে কত 1 ঘন্টা মানে কত মিনিট বলতো 60 মিনিট, তাই না। মিনিটকে আবার কি বানাইতে হবে সেকেন্ড, 1 মিনিট সমান কত সেকেন্ড 60 সেকেন্ড। তো গুণ দাও, দিয়ে এখানে কাটাকাটি করবা, করে দেখবা 20 মিটার পার সেকেন্ড আসতেছে। কিলোমিটারকে আওয়ার বানানোর শর্টকাট কি, তোমরা হচ্ছে যেইটা থাকবে যেই বেগটা দেওয়া থাকবে ওকে 3.6 দ্বারা কি করবা ভাগ দিবা। বুঝছো, তাহলে দেখো তো গাড়ির আমরা আদি বেগ পাইছি 20 মিটার পার সেকেন্ড, গাড়ির কত দূরত্ব অতিক্রম করে 40, গাড়ির শেষ বেগ দেওয়া আছে, আমার গাড়ির ত্বরণ বের করতে বলতেছে, মানে এ ইকুয়াল টু হোয়াট। তুমি কোন সূত্র ইউজ করবা বলো তো, দেখো ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এস দেওয়া আছে, এ দেওয়া আছে, এই চারটা জিনিস রিলেটেড যেই সূত্র সেটা ইউজ করবো। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্রটা আমরা কিসের জন্য ইউজ করলাম, কারণ আমাদের প্রশ্নে ভি এর মান দেওয়া আছে, ইউ এর মান দেওয়া আছে, এস এর মানও দেওয়া আছে, আমার এর মান বের করতে বলতেছে, এই জন্য আমরা এই ইকুয়েশনটা ইউজ করলাম। এবার দেখো ভি মানে কত, শেষ বেগ কত বলো তো 0, ইউ আদি বেগ কত, আদি বেগ দেওয়া আছে দেখো 20 এর উপর স্কোয়ার করো প্লাস 2 ইন্টু এর মান আমাদের বের করতে হবে, এস এর মান কত 40। এবার দেখো তো এই 20টাকে এই পাশে পার করে নিব, 20 এর উপর স্কোয়ার করলে কত হয় 400, তার মানে -400 ইকুয়াল টু কত 40 আর 2 গুণ করলে 80 এ। এবার এর সমান কি লেখা যাবে বলতো -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমাদের কিসের মান বলতো, এটা আমাদের ত্বরণ। বুঝছো না, অনেক সহজ ম্যাথ, যে একটা গাড়ির বেগ দেওয়া আছে, আদি বেগ দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড বানিয়ে নিছি। গাড়িটা কি করছে 42 মিটার দূরে একজন পথচারীকে দেখে সাথে সাথে ব্রেক চাপছে, ফলে গাড়িটা পথচারীর ঠিক 2 মিটার সামনে এসে থেমে গেছে। তার মানে গাড়িটা কত মিটার দূরত্ব অতিক্রম করছে
40 মিটার দূরত্ব অতিক্রম করছে। গাড়িটার শেষ বেগ কত ছিল বলো তো? গাড়িটার শেষ বেগ ছিল আমাদের কত? 0। যেহেতু গাড়িটা কি করছে, থেমে গেছে না, তার মানে শেষ বেগ কত? 0। তো এই চারটা রিলেটেড ভি এবং এস, এই চারটা রিলেটেড যেই সূত্র সেটা ইউজ করে দিছি, ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2as করছি। ভি এর মান, ইউ এর মান, এস এর মান বসাই দিছি, দিয়ে দেন এখান থেকে এ বের করছি। এর মানটা কি আসছে বলো তো? দেখো তো, মাইনাস না? তো ত্বরণের মান যদি মাইনাস আসে তার মানে বুঝবা সেটা কি? মন্দন। ত্বরণ মানে আমরা কি পড়ছিলাম বলো তো? সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ বলে। মানে সময়ের সাথে সাথে বেগ কি হবে? বৃদ্ধি পাবে। আর কোথাও যদি এমন হয় সময়ের সাথে সাথে বেগ কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে, তাহলে তাকে কি বলবো? মন্দন। তো এইখানে দেখো তো, প্রথমে বেগ ছিল কত? 20। একটা নির্দিষ্ট সময় পরে কি হয়ে গেছে? বেগ 0 হয়ে গেছে, তাই না? তার মানে কি বেগ আমার হ্রাস পাইছে। তো এই ধরনের বেগ যদি হ্রাস পায় তাহলে তাকে আমরা বলবো মন্দন। বুঝছো? তো তুমি বলবা কি তাহলে গাড়িটার ত্বরণ কত ছিল? -5 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটাকে আমরা আরেকভাবে বলতে পারি, যদি বলি যে মন্দন, মন্দন এটাকে যদি বলি কি? মন্দন, তাহলে জাস্ট 5 মিটার/সেকেন্ড স্কোয়ার বললেই হবে। মন্দন যদি বলি তাহলে সামনের মাইনাসটা দিতে হবে না, কারণ মন্দন নিজেই মাইনাস নির্দেশ করে। মন্দন মানেই মাইনাস, আর এই 5 ছিল 5। যদি তুমি বলো ত্বরণ, গাড়িটির ত্বরণ, তাহলে -5 মিটার/সেকেন্ড স্কোয়ার দিবা। অথবা যদি বলো মন্দন, তাহলে সামনে আর মাইনাস দেওয়ার প্রয়োজন নাই। দেখবা তোমাদের এইটা এমসিকিউতে আসে কনফিউজ করার জন্য। দেখো পরের ম্যাথটা দেখো, এই ধরনের ম্যাথ কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেমন? কি বলতেছে যে একটা গুলি দেওয়ালের মধ্যে 0.07 মিটার প্রবেশ করার পরে বেগ অর্ধেক হারায়। এরপর বলতেছে যে এইগুলি দেওয়ালের মধ্যে আর কত দূরে প্রবেশ করতে পারবে। কিছু কি বুঝতেছ? আচ্ছা, বোঝার দরকার নেই, আগে কি কি দেওয়া আছে সেটা লিখে নাও। বলো তো কি কি দেওয়া আছে? যে গুলির প্রথমে কি দেওয়া আছে? দূরত্ব, গুলি কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা দেওয়া আছে, তাই না? গুলি কতটুকু দূরত্ব অতিক্রম করে? 0.07। তার মানে এস এর মান দেওয়া আছে 0. ধরি যে গুলির একটা বেগ থাকে না, তো ধরে নিলাম গুলির আদিবেগ ইউ। ধরি আদিবেগ ইউ। কেমন? ধরে নিলাম গুলির আদিবেগ আমার কত? ইউ। দেখো, ধরে নিলাম যে গুলির আদিবেগ কত আমাদের? ইউ। কেমন? এবার কি করতে হবে? যে দেখো তো কোশ্চেনে কি বলতেছে, গুলি 0.07 মিটার প্রবেশ করার পরে বেগ কত হারায়? অর্ধেক হারায়। তার মানে কি এটা শেষ বেগ না? একটা গুলি মনে করো যে একটা গুলি, এর মধ্যে আমি প্রবেশ করেছি। কেমন? গুলি 0.07 মিটার প্রবেশ করছে, করার পরে বেগ কি হয়ে গেছে? অর্ধেক হারাইছে। তার মানে এটা কি শেষ বেগ না? গুলি কি করছে? ইউ বেগে যাত্রা শুরু করছে, করার পরে এরকম দেওয়ালের মধ্যে কিছু দূর প্রবেশ করার পরে ওর বেগটা অর্ধেক হারাই গেছে। তার মানে কি ওইটা আমাদের শেষ বেগ। তার মানে আমাদের ভি এর মান কি হবে বলতো? যে যেই বেগটা শুরুতে ছিল তার অর্ধেক হারাই ফেলে। বুঝছো যে কি হলো? যে বেগটা আমাদের ছিল এবং কি করে ওই বেগের অর্ধেক বেগ হারাই ফেলে। তার মানে কত আছে? প্রথমে আমার ছিল ইউ, আমি অর্ধেক হারাইছি, তার মানে আমার কি আছে? ইউ মাইনাস ইউ/2। বুঝছো? মনে করো আমার কাছে 10 টাকা ছিল, আমি 6 টাকা হারাই ফেলছি, তাহলে আমার কাছে কয় টাকা আছে এখন? 10 - 6 = 4 টাকা। সেম ভাবে তোমার প্রথমে বেগ ছিল ইউ, তুমি ইউ/2 হারাইছো, তার মানে এখন তোমার বেগ হবে ইউ/2 মিটার/সেকেন্ড। এই দেখো এখান থেকে কার মান দেওয়া আছে? এস এর মান দেওয়া আছে, ইউ এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে। এইখানে আমরা ভি স্কোয়ার = ইউ স্কোয়ার প্লাস 2as এই সূত্রটা ইউজ করব। কেমন? কিসের জন্য করতেছি একটু পরে বুঝবা। দেখো ভি মানে কি? শেষ বেগ না? শেষ বেগের মান আমার কত দেওয়া আছে দেখো তো? u/2। তার মানে u/2 এর উপর কি করে দিবা? স্কোয়ার করে দিবা। শেষ বেগ দেওয়া আছে কত? u/2। আদিবেগ কত বলো তো? আদিবেগের মান ইউই, বসাই দাও, প্লাস 2 ইন্টু এর মান আমরা জানি না, এস এর মান কত আমরা জানি 0.07 মিটার। এখান থেকে দেখো এই ইউ স্কোয়ারটাকে এই পাশে পার করে নিয়ে আসো, তাহলে এখানে কত হবে? u²/4 মাইনাস u² কত? 2 ইন্টু 0.07 ইন্টু কত? এ। এবার দেখো তো এখানে কত হয়? u²/4 এটা বাদ দাও, তাহলে এখানে আসবে তোমার -3/4 u² ইন্টু কত বলো তো? তাহলে এখান থেকে এটা বাদ দাও, তাহলে তোমার এখান থেকে আসবে -3/4 u² ইন্টু 2 ইন্টু 0.07 ইন্টু এ। এবার এ সমান আমরা কি লিখতে পারবো বলো তো? এ সমান লিখতে পারবো -3u² / 4 ইন্টু 2 ইন্টু 0.07। এখান থেকে যোগ বিয়োগ করে দেখো তো কত বের হয়? 75/14 u²। বুঝছো? এটা আমাদের কার মান পাইলাম? দেখো তো এ কি? ত্বরণ। তার মানে ত্বরণের মান হচ্ছে -75/14 u²। এটা আমরা বের করলাম কি? ত্বরণ। দেখো কি করলাম আরেকবার দেখো, যে গাড়ির দেখো একটা বুলেট 0.07 মিটার প্রবেশ করছে,
করার পরে বেগ অর্ধেক হারাই ফেলছে, তো আদি বেগ ধরে নিলাম ইউ, এবং শেষ বেগ যে অর্ধেক হারাইছে সেইটা। এরপরে ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্রে ভি এর মান বসাই দিলাম u/2, ইউ এর মান তো ইউই, এর মান আমরা এ রাখলাম এবং এস এর জায়গায় বসাই দিলাম 0.07। দেন এইখানে আমরা যোগ বিয়োগ করে এর মান বের করলাম, এর মান কত বের হলো -75/14 ইউ স্কোয়ার। এবার দেখো আমাকে প্রশ্নে কি বলতেছিল যে গুলিটা আর কতটুকু প্রবেশ করতে পারবে, গুলি আরো কতটুকু প্রবেশ করতে পারবে, কেমন, তো গুলি আরো কতটুকু প্রবেশ করতে পারবে এটা আমরা বের করব। মানে এখন আমরা কার মান বের করব, এস এর মান বের করতে হবে, কার মান বের করতে হবে, এস এর মান। তো গুলির এখন আদি বেগ কত বলতো, গুলিটা 0.07 মিটার প্রবেশ করছে, করার পরে ওর বেগ কত হয়ে গেছে, এই যে u/2 না, তার মানে কি এটা আমাদের এখন আদি বেগ না, আমরা নতুন করে আবার হিসাব শুরু করতেছি যে গুলিটা আর কত দূরে যাইতে পারবে, বুঝছো। দেখো তো এখানে আমরা কি করতেছি, যে গুলি কি করছিল বলতো, এরকম 0.07 মিটার প্রবেশ করছে তাই না, করার পরে কত বেগ গুলির হয়ে গেছে u/2, তাই না। আমরা এখন কি করছি, যে গুলিটা 0.07 মিটার প্রবেশ করছে, এরপর থেকে আমরা আবার হিসাব শুরু করবো। এখন গুলিটা 0.07 মিটার প্রবেশ করছে, এরপর থেকে আর কত দূরে যাবে এটা আমরা এখন হিসাব করব। তাহলে কি হইলো দেখো তো, একটা গুলি দেওয়ালের মধ্যে 0.07 মিটার প্রবেশ করছে, প্রবেশ করার পরে গুলিটার বেগ কত হয়ে গেছে, u/2 না। আমরা এখন কি করব, গুলিটা 0.07 মিটার যেই জায়গায় গেছে না, এই জায়গা থেকে আমরা আবার যাত্রা শুরু করব, করে ঠিক কত দূরে গুলিটা যাবে এইটা বের করব। বুঝছো, যে গুলিটা যে 0.07 মিটার প্রবেশ করার পরে এর বেগ যে u/2 হলো, এইখান থেকে আমরা আবার নতুন করে যাত্রা শুরু করব, করে দেখব গুলিটা আর কত দূরে যাইতে পারবে। ওকে, দেখো তাহলে বলো তো আমাদের শেষ বেগ কোনটা হবে এখন, এই যে গুলি যে 0.07 মিটার কি করলো, প্রবেশ করলো, তাই না। প্রবেশ করার পরে এটার যে শেষ বেগ সেটা আমার আদি বেগ না, এই বেগ নিয়ে আমি আবার যাত্রা শুরু করব, কত দূরে যাব সেটা নির্ণয় করব। বুঝছো, তার মানে আমাদের এইখানে আবার আদি বেগ কি হবে বলো তো, এইখানে আমাদের আদি বেগের মান হবে যে আগের শেষ বেগের সমান u/2 মিটার পার সেকেন্ড। বুঝছো, আমরা আবার নতুন করে যাত্রা শুরু করতেছি, সেই জন্য আমার আদি বেগ কত হবে u/2 মিটার পার সেকেন্ড, তাই না। তার মানে আগেরটার শেষ বেগের সমান। দেখো তো আমরা ত্বরণের মান কত পাইছি, আগের ম্যাথে ত্বরণ সমান কত পাইছি, দেখো তো ত্বরণের মান কত পাইছি, -75/14 ইউ স্কোয়ার, -75/14 ইউ স্কোয়ার, তাই না। এটা আমাদের কার মান ছিল, এটা আমাদের ত্বরণের মান পাইছি। আমরা ধরে নিব এখন কেমন, যে আমরা যেই জায়গা থেকে যাত্রা শুরু করলাম সেই জায়গা থেকে বুলেটটা কত মিটার যাবে, এক্স মিটার, এক্স মিটার যাওয়ার পরে বুলেটের বেগ কত হবে, 0 হবে। আমরা ধরে নিব যে বুলেটটা এক্স মিটার দূরত্ব অতিক্রম করবে, তারপরে এর বেগটা কত, 0 মিটার পার সেকেন্ড হবে। বুঝছো যে কি হইলো ম্যাথের ক্ষেত্রে, আরেকবার বোঝা, এটা বোঝা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কেমন, যে একটা গুলি 0.07 মিটার প্রবেশ করছে, করার পরে বেগ অর্ধেক হয়েছে, কেমন, এরপর থেকে আমরা আবার নতুন করে যাওয়া শুরু করব। গুলিটা আমাদের এক্স মিটার যাইতে পারবে, আমার শেষ বেগ কত, 0, এই জন্য শেষ বেগ 0। আমরা এখন কতটুকু যাইতে হবে এটাই বের করতে হবে, মানে ইজ ইকুয়াল টু কত, হোয়াট, গুলিটা আরো কতটুকু যাইতে পারবে এটাই বের করব। সেম ভাবে আমরা আগের সূত্র ইউজ করব, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। কিন্তু এইবার শেষ বেগের মান কত, 0, কারণ আমরা ধরে নিয়েছি গুলিটা এস দূরত্ব যাওয়ার পরে গুলিটার বেগ 0 হবে, তার মানে ভি এর মান কত, 0। ইউ এর মান এবার কত দেখো তো, এই যে ইউ এর মান আমাদের u/2 এর উপর স্কোয়ার করে দাও প্লাস 2 ইন্টু এ, এর মান কত বলো তো, ত্বরণ আমাদের কত দেখো তো, আমরা বের করছি না 75/14 ইউ স্কোয়ার ইন্টু এস, এস এর মান কত, এস এর মানে তো আমাদের বের করতে হবে, তাই না। এবার দেখো কি করবা, এইটাকে আমরা এই পাশে এবার নিয়ে আসি, তো এইটাকে ইউ স্কোয়ার বাই 2 কে বাম পাশে নিয়ে আসলে কি হবে, মাইনাস ইউ স্কোয়ার বাই 4 ইকুয়াল টু, দেখো তো 2 আর 14 কাটো কত হবে 7, তাহলে -75/7 ইউ স্কোয়ার ইন্টু এস। দেখো তো উভয় দিকে ইউ স্কোয়ার আছে না, চাইলে আমরা কি করতে পারি, ইউ স্কোয়ার মোকাবিলা করে দাও, দেন কত থাকে -1/4 ইকুয়াল টু -75/7 ইকুয়াল টু এস। তাহলে এস সমান কি হবে, এটাকে এই পাশে উঠাই দাও, এটাকে নিচে নামাই দাও, তাহলে আমরা এস সমান লিখতে পারবো যে -7 ডিভাইডেড বাই 75 গুণন 4। এইখান থেকে ক্যালকুলেশন করলে এস এর মান কত হবে বের করো তো, 0.024 মিটার। তার মানে গুলিটা আরো 0.024 মিটার দূরে প্রবেশ করতে পারবে, এস এর সামনে মাইনাস আসছে, এটা নিয়ে চিন্তার কোনোই কারণ নাই। বুঝছো, তো গুলি সংক্রান্ত যেই ধরনের ম্যাথই আসুক না কেন আশা করি তোমরা পারবা। প্রসেস কি, প্রথমে ত্বরণ বের করে নিবা, তারপরে আমরা সেম সূত্র দ্বারা আবার এস এর মান নির্ণয় করব। ওকে, এই ম্যাথটা দেখো,
এখানে একটা ছক দেওয়া আছে না, ছকে কি দেওয়া আছে দেখো তো, উপরে কি বেগ দেওয়া আছে তাই না, এবং নিচে কি দেওয়া আছে, সময় দেওয়া আছে। প্রথম কোশ্চেন দেখো কি বলতেছে, প্রথম 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে প্রথম থেকে 32তম সেকেন্ড পর্যন্ত কত দূরত্ব অতিক্রম করে এইটা নির্ণয় করতে হবে। তো কিভাবে করবা বলো তো, কোন সূত্র ইউজ করবে এখানে, চিন্তা করো একটু, সময় দেওয়া আছে, বেগ দেওয়া আছে, তুমি তো বলতে পারো ভাই আমরা এই সূত্র ইউজ করবো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তুমি কি করবা, এখানে দেখো তো ইউ এর মান তুমি ধরে নিবা যে দেওয়া আছে 0, টি এর মান কত তোমাকে 32 বলতেছে, 32 বসাই দিবা প্লাস হাফ ইন্টু কি করবা, এখান থেকে এর মান দেওয়া আছে না, তুমি এর মান বের করে নিবা, বলবা কিভাবে বের করবো ভাই, ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি ইকুয়াল টু কত, এর মান এভাবে তুমি বের করে নিবা। এর মান কত দেখো তো, এখান থেকে কি করবা তুমি, ভির মান তুমি কত ধরবা, যে 32 সেকেন্ডে না, দেখো যে 32 সেকেন্ডে বেগ কত দেওয়া আছে 8, শুরুতে বেগ কত 0 ডিভাইড বাই 32, তাহলে কি পাইলা এর মান, তো এর মান এখানে বসাই দিবা 8 বাই 32 তাই না, ইকুয়াল টু টির মান কত 32 এর উপর স্কোয়ার করে খুব সুন্দর করে তুমি এখানে অ্যান্সার বের করবা 1200 মিটার, তাই না? ঠিক আছে, তো খুব সহজ তাই তো না, এবারটা কিন্তু এইভাবে হবে না, খুব সাবধান, বেশিরভাগ এই ম্যাথে এই ভুল করবা, যে কি করবা বলতেছে 32 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, 32 সেকেন্ড মানে কোনটা এইটা, এবং দেখো তো এখানে কি দেওয়া আছে 0, তার মানে 0 থেকে 32 সেকেন্ডে তুমি কি করবা দূরত্ব নির্ণয়ের জন্য এই সূত্র ইউজ করে দিবা, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, সবকিছুর মান দেওয়া আছে, খুব সুন্দর করে দিয়ে আসবা, টিচার খুব সুন্দর করে তোমার মার্ক কেটে দিবে। তুমি তো এখন টিচারকে যে বলবা যে টিচার খাতা দেখে নাই, মার্ক দেয় না, টিচারকে গালিগালাজ করবা, টিচার আমাদের ঠিকই দেখে খাতা কেমন, কিন্তু আমরা ভুল করে আসি, এটা বুঝি না। তো এই ম্যাথটা তাহলে কি ভাবে করতে হবে, দেখো তাহলে তোমার কি দেখবা, এখানে তোমার একটু পর্যবেক্ষণ করতে হবে। কি পর্যবেক্ষণ, দেখো 0 সেকেন্ডে বেগ কত ছিল 0, পরে যখন সময় তোমার 8 সেকেন্ড হয়ে গেছে তোমার বেগ কত 2 তাই না, তার মানে কি 0 থেকে 8 সেকেন্ড সময় পর্যন্ত তোমার বেগ বৃদ্ধি পাইছে না, তোমার বেগ ছিল 0 হয়ে গেছে কত 2, তার মানে 0 থেকে তুমি 8 সেকেন্ড সময় পর্যন্ত কিভাবে গেছো, তুমি সমতরণে গেছো, কি 0 থেকে 8 সেকেন্ড সময় পর্যন্ত। তাহলে কি হলো দেখো তো, আমরা কি দেখতেছি 0 থেকে 8 সেকেন্ড সময় আমাদের কি পাইছে, বেগ বৃদ্ধি পাইছে তাই না, বেগ কখন বৃদ্ধি পায়, যখন ত্বরণ থাকে, তার মানে 0 থেকে 8 সেকেন্ড সময় আমরা কিসে গেছি, ত্বরণে গেছি, মনে রাখবা 0 থেকে 8 সেকেন্ড সময় কিসে গেছি, ত্বরণে গেছি তাই না, 0 থেকে 8 সেকেন্ড সময়ে 0 থেকে 8 সেকেন্ড সময় আমরা কিসে গেছি, ত্বরণে গেছি। ওকে, দেখো এরপর আবার কি হয়েছে, এই যে 8 থেকে 24 পর্যন্ত বেগ আমাদের কত আছে 2 আছে না, তার মানে কি 8 থেকে 24 পর্যন্ত আমরা কিসে গেছি বলতো, সমবেগে গেছি, তার মানে এই যে এইটুকু আমরা কিসে গেছি, সমবেগে গেছি, এইটুকু কিসে গেছি, সমবেগে দূরত্ব গেছি তাই না। তারপরে দেখো তো 24 থেকে 32 এইটুকু আবার কি পাইছে, বেগ বৃদ্ধি পাইছে না, বেগ বৃদ্ধি পাইছে মানে কি এইটুকু আমরা আবার ত্বরণে গেছি, 24 থেকে 32 এইটুকু কিসে গেছি, ত্বরণে। তাহলে দেখো এখানে আমাদের 3টা সূত্র প্রযোজ্য হবে, এই যে প্রথমে 0 থেকে 8 সেকেন্ড পর্যন্ত আমরা কিসে গেছি, ত্বরণে গেছি তাই না, ত্বরণে গেছি, তারপরে আবার 8 থেকে 24 পর্যন্ত কিসে গেছি, সমবেগে গেছি, তারপরে আবার 24 থেকে 32 ত্বরণে গেছি, তার মানে এখানে আমার 3টা সূত্র প্রয়োগ করে আমার দূরত্ব বের করতে হবে। তুমি যদি এইরকম এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দ্বারা করো, এই সূত্রটা কিসের নির্দেশ করে বলো তো, আমাদের সমত্বরণের নির্দেশ করে। তুমি এই সূত্র ইউজ করা মানে তুমি 0 থেকে এই 32 সেকেন্ড পর্যন্ত তুমি সমতরণে যাচ্ছ। একটু মনোযোগ দিয়ে দেখো, আমরা 0 থেকে 32 সেকেন্ড সময় পর্যন্ত কি আসলে আমরা সমতরণে যাই, না সমতরণে কিন্তু যাচ্ছি না। দেখো প্রথম 8 সেকেন্ড আমরা কিসে যাচ্ছি, সমতরণে যাচ্ছি, মাঝখানে 16 সেকেন্ড যাচ্ছি কি সমবেগে, তারপরে লাস্টে আবার 8 সেকেন্ড যাচ্ছি আমাদের কি সমতরণে। তার মানে এখানে আমাদের ভিন্ন ভিন্নভাবে 3টা জায়গায় 3টা দূরত্ব বের করতে হবে। বুঝছো কিসের জন্য, কারণ তুমি সমবেগে 8 সেকেন্ডে যেইটুকু দূরত্ব অতিক্রম করবা, তুমি কি সমতরণে ওই 8 সেকেন্ডে সেম দূরত্ব অতিক্রম করবা, না তুমি ত্বরণে যাবা, তাইলে তখন তুমি বেশি দূরত্ব অতিক্রম করবা। এই জন্য আমাদের এখানে ভিন্ন ভিন্নভাবে সূত্র প্রয়োগ করে ম্যাথ করতে হবে। প্রথমে 0 থেকে 8 সেকেন্ড সময় আমরা কিসে যাচ্ছি, ত্বরণে না, ত্বরণে যাওয়ার জন্য আমরা এখন দূরত্ব নির্ণয় করব। দূরত্ব নির্ণয়ের সূত্র কি আমাদের বলতো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার তাই না। এবার মান বসাই দিবা, দেখো ইউ এর মান প্রথমে কত 0, টি এর মান কত 0 থেকে 8 সেকেন্ড সময় টি এর মান কত 8 প্লাস হাফ ইন্টু এর মান, ত্বরণ কি আমাদের দেওয়া আছে বলতো, ত্বরণ কিন্তু আমাদের দেওয়া নাই, ত্বরণ আমাদের বের করে নিতে হবে। কিভাবে বের করবা, দেখো ত্বরণ ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি ইকুয়াল টু কি, ত্বরণ আমরা লিখতে পারি, দেখো এখানে শেষ বেগ কত 2, আদি বেগ কত এই যে 0, সময় কত 8, তার মানে এর মান কত হবে বলতো 1/4, এর মান কত 1/4, তো এর জায়গায় বসাই দাও 1/4,
টি কত বলো তো, টি 0 থেকে 8 সেকেন্ড মানে 8 এর উপর স্কয়ার। এটা যোগ বিয়োগ করবা, করলে কত বের হবে, করলে এখানে আমাদের দূরত্ব বের হবে কত, 8 মিটার। তাহলে কি দেখো তো, আমরা প্রথম 8 সেকেন্ডে কত দূরত্ব গেছি, 8 মিটার। পরের দেখো তো 8 থেকে 24তম সেকেন্ড পর্যন্ত আমরা কি গেছি, সমবেগে না, তার মানে পরের লিখবা যে পরের 8 থেকে 24 সেকেন্ড সময়ে কিসে যায়, সমবেগে। তো সমবেগের জন্য দূরত্ব নির্ণয়ের সূত্র কি বলতো, এস ইকাল টু কি, ভি ইন্টু টি, এস ইকাল টু কি, ভি ইন্টু টি। তো দেখো তো 8 থেকে 24 পর্যন্ত বেগ কত, 2, ভি এর মান বসাই দাও 2। টি কত বলো তো, 8 থেকে 24 বাদ দাও, টি কত, 8 সেকেন্ড থেকে 24 সেকেন্ড পর্যন্ত সমবেগে গেছে, তার মানে টি এর মান কত, 24 মাইনাস 8, 24 মাইনাস 8 করলে কত হবে, 24 মাইনাস 8 করলে কত হবে, 16। তাহলে এখানে দূরত্ব পাবো আমরা 32 মিটার। তাহলে কি হলো, তাহলে কি হলো, প্রথম 8 সেকেন্ডে আমরা গেছি 8 মিটার, পরের 16 সেকেন্ডে আমরা গেছি কত, 32 মিটার। এবার এই 24 থেকে 32তম সেকেন্ডে কত দূরত্ব গেছি কিভাবে বের করব, সেম এই যে এই সূত্র দ্বারা। কোন সূত্র দ্বারা, আগের সূত্র দ্বারা। দেখো আগের সূত্র দ্বারা মানে কি, যে তুমি কি করবা এখানে যে লিখবা 24 থেকে 32 সেকেন্ড সময়ে, 24 থেকে 32 সেকেন্ড সময়ে দূরত্ব নির্ণয়ের সূত্র কি হবে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সেম ভাবে বসাই দিবা, ইউ এর মান কত দেখো তো, এই যে 24 থেকে 32, ইউ এর মান কত 2, টি এর মান কত হবে, 32 থেকে 24 বাদ দিবা, দিলে কত হবে 8, টি এর মান এখানে 8 প্লাস হাফ ইন্টু এর মান কত, এর সমান আমরা কি জানি, ভি মাইনাস ইউ বাই টি না, তো এখান থেকে বসাই দেবো ভি কত 8, ইউ কত 2, তাইলে 8 মাইনাস 2 ডিভাইডেড বাই সময়। তাহলে কি হবে 8 মাইনাস 2 ডিভাইড বাই সময় কত, সময় এখানে আমাদের টি ইন্টু 8 এর উপর স্কোয়ার। ক্যালকুলেশন করবা, করে দেখো কত আসতেছে, 96 মিটার। তাহলে দেখো তো আমরা কি পাইলাম, প্রথম 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 8 মিটার, পরের 8 থেকে 24 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 32, এবং পরের 24 থেকে 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, 96। তাহলে প্রথম 32 সেকেন্ডে টোটাল অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু এই তিনটার যোগফল 8, পরেরটা কত 32 প্লাস 96। খুব সুন্দর করে বাচ্চারা যোগ করে দিবা, যোগ করলে কত হবে 136 মিটার। আশা করি বুঝছো, এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বেশিরভাগই ভুল করবা। কিসের জন্য, এই ছকটা খেয়াল করবা না। দেখবা এই ছকের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের কখন সমবেগ হচ্ছে, কখন সমত্বরণ হচ্ছে। সমবেগের জন্য আমাদের এক ধরনের সূত্র, সমত্বরণের জন্য আমার আরেক ধরনের সূত্র। তো দেখো এখানে 0 থেকে 8 সেকেন্ড সময় আমরা কিসে গেছি, ত্বরণে গেছি, এই জন্য ত্বরণ নির্ণয়ের সূত্র দ্বারা দূরত্ব নির্ণয় করছি। এবং পরের 8 থেকে 24 সেকেন্ড সময় আমরা কি গেছি, সমবেগে গেছি, তাই না, এই জন্য এস ইকুয়াল টু ভিটি দ্বারা। পরে আবার দেখতেছি 24 থেকে 32, এই সময়ে কিসে গেছি, সমত্বরণে গেছি, তাই না, এই জন্য সমত্বরণের সূত্র। আমি কিভাবে বুঝতেছি তাইলে, এই যে 0 থেকে 8 সেকেন্ড সময় আমরা সমত্বরণে গেছি, কিভাবে বুঝলাম, কারণ এই পর্যন্ত কি হচ্ছিল, বেগ বৃদ্ধি পাচ্ছিল। দেখবা যেই সময় থেকে যেই সময় পর্যন্ত তোমার বেগ বৃদ্ধি পাবে সেটা কি সমত্বরণে আছে। কেন, আমরা কি জানি, ত্বরণ থাকা মানে কি, সেটা বেগ ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। বুঝছো, বুঝছো। তারপরে দেখো 8 থেকে 24 বেগ সেম আছে, এটা বুঝতেছে সমবেগে। আবার দেখো 24 থেকে 32 বেগ ছিল 2 হয়ে গেছে 8, বেগ বৃদ্ধি পাচ্ছে, তার মানে এটা কিসে আছে, আমাদের সমত্বরণে আছে। পরের ম্যাথ দেখি চলো। তোমাকে যদি বলা হয় প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কোনটা, তুমি বলবা এইটা। তোমাকে যদি বলা হয় দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কোনটা, অবশ্যই বলবা তুমি কোনটা, এইটা, তাই না। এখন তোমাকে কোশ্চেনে যদি বলা হয় যে তুমি তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো, তাহলে তুমি কোনটা করবা বলো তো। তৃতীয় সেকেন্ড মানে কোনটা, এই যে এই দূরত্ব, তাই না। তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কোনটা, মানে 2 সেকেন্ডের পরে তুমি যে দূরত্ব গেছো সেইটা বের করতে হবে, তাই না। বুঝছো কি, তো তোমার পরীক্ষায় আসে তৃতীয় সেকেন্ডে তুমি অতিক্রান্ত দূরত্ব বের করো, তুমি কি করছো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই টি এর জায়গায় কি বসাই দিছো, 3 দিয়ে করে আসছো। তো টি এর জায়গায় যদি 3 বসাই দাও, এটা কি নির্দেশ করে যে তোমার 0 থেকে 3 নাম্বার সেকেন্ড পর্যন্ত মোট দূরত্ব, তুমি এই সূত্র দ্বারা করলে এইটুকু দূরত্ব পাবা। কোশ্চেনে কি তোমার এইটুকু দূরত্ব বের করতে বলছে, বলে নাই, তোমাকে বলতেছে কি তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো, মানে এইটুকু দূরত্ব বের করতে হবে, কত, এইটুকু। তো এইটুকু দূরত্ব আমরা কেমনে পাইতে পারি বলো তো, যে এইটুকু দূরত্ব আমরা কেমনে পাবো, তৃতীয় সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব মানে যে এইটুকু দূরত্ব আমরা কিভাবে পাবো, আমরা যদি কোনোভাবে এই যে 0 থেকে 3 সেকেন্ড পর্যন্ত দূরত্ব বের করতে পারি, এবং আমরা যদি 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত দূরত্ব বের করতে পারি, করে
এইটা থেকে যদি এইটা বাদ দিই তাহলে তো এইটুকু পাবো, তাই না? আবার দেখো, তোমার তৃতীয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে, তুমি কি করছো, 0 থেকে 3 সেকেন্ড পর্যন্ত এইটুকু দূরত্ব বের করছো, এবং 0 থেকে তুমি 2 সেকেন্ড পর্যন্ত এইটুকু দূরত্ব বের করে ফেলছো। এরপরে তুমি কি করবা, এইটা থেকে যদি এইটা বাদ দাও তাহলে এইটুকু পাবো না? হ্যাঁ, এইটুকু পাবো। তোমাকে যদি বলা হয় কোশ্চেনে তৃতীয়তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, তাহলে তুমি কি করবা, 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত মাইনাস 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তার মানে তোমাকে যদি বলা হয় যে S3 মানে 3 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, তুমি কি করবা, এই যে তোমাকে যদি বলা হয় তৃতীয়তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, তুমি তাহলে কি করবা, S3 মাইনাস S2, তাই না? মানে তোমার যেই সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলবে সেইটা মাইনাস আগের সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। বুঝছো? তোমাকে যদি বলা হয় এখন, তার মানে সূত্র কি হবে আমাদের, দেখো তো, STH, এটাকে যদি আমরা TH দ্বারা প্রকাশ করি যে কততম দূরত্ব, কততম দূরত্ব, তাহলে তুমি কি করবা, ST মাইনাস ST মাইনাস 1, তাহলে কি হলো সূত্র, ST মাইনাস ST মাইনাস 1। তার মানে কি বোঝাচ্ছি, টি মানে বোঝাচ্ছি যে তোমার কততম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তোমাকে যদি বলা হয় পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, কি পঞ্চম সেকেন্ডে, তাহলে এখানে টি এর মান কত হবে, পঞ্চম, আর এখানে কত হবে 4। তার মানে তোমার প্রথম 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এবং 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের বিয়োগ করতে হবে। বুঝছো? তোমাকে এখন কত বলতেছে কোশ্চেনে, দেখো এবার তোমাকে কোশ্চেনে কি বলতেছে, ষষ্ঠতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। ষষ্ঠতম সেকেন্ড মানে কত বলো তো, তোমায় কি বের করতে হবে, তাহলে S6, তাই না? ষষ্ঠতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে কি করবা তুমি, S6 মাইনাস S5। তার মানে তোমাকে ষষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে বলতেছে, তুমি কি করবা, 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব মাইনাস তোমার 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করলে তুমি পেয়ে যাবা। তাহলে প্রথম থেকে 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারবা না? অবশ্যই পারবা। S6 কি লিখবা, UT প্লাস হাফ AT স্কোয়ার, মানে প্রথম তোমার 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, এবার আদিবেগ কত দেখো তো, 0 না, তাহলে ইউ এর জায়গায় বসাই দাও, 0 প্লাস হাফ ইন্টু এ, এর মান কত হবে বলো তো, এ ইকুয়াল টু কি জানি আমরা, ভি মাইনাস ইউ বাই টি না, টি। তো দেখো ভি এখানে কত, 2 না, ভি হচ্ছে 2, ইউ কত 0, তাহলে 2 মাইনাস 0 ডিভাইডেড বাই সময় কত, 0 থেকে 8, তার মানে 8, তাহলে এখানে কত হবে 1/4। এটা আমাদের কত, এটা আমাদের ত্বরণ, তাহলে এখানে এর মান কত বসাই দিব, 1/4। টির মান কত বলতো, ষষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তার মানে 6 উপর স্কোয়ার। বাচ্চারা ক্যালকুলেশন করো, কত হবে 9 মিটার। ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেছি কত, 9 মিটার। এবার কি প্রয়োজন আমার, পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তার মানে S5 প্রয়োজন। S5 সমান কত হবে, S5 সমান আমার হবে দেখো তো, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, সেম সূত্র, ইউ এর মান এখানে সেম ভাবে 0, হাফ এর মান আমাদের সেম কত 1/4, টি এখানে কত হবে জাস্ট 5, 5 উপর স্কোয়ার, তার মানে কত 25। ক্যালকুলেশন করলে কত হবে বাচ্চারা, 3.125। তার মানে কি, তোমার এই যে ষষ্ঠতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, S6 মানে কত 9 মাইনাস 3.125 ইকুয়াল টু কত হবে, আশা করি এটা তোমরা বের করে নিতে পারবা। বুঝছো না? তোমাকে যদি কি বলে ষষ্ঠতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে তুমি কি করবা, 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব মাইনাস 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব করে দিবা। তোমাকে যদি বলে 14তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, তাহলে তুমি কি করবা, 14 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব মাইনাস তোমার 13 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত। বুঝছো? এবার তোমাদের একটা খুব সুন্দর শর্টকাট শিখাই দেখো, তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র কি, তম সেকেন্ডে STH নির্ণয়ের সূত্র UT প্লাস হাফ এ 2t মাইনাস 1। এটা কি আমাদের বলতো, তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তোমাকে যদি বলে যে 12তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, জাস্ট এই সূত্রে মান বসাই দিবা, তাহলে আমরা সরাসরি পেয়ে যাবো, এইভাবে আর করার প্রয়োজন নাই। দেখো এই মাত্রা আমরা এই প্রসেসে করি, কত আসে আমার কি ষষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাই না? তাহলে ইউ এর মান কত, এখানে ইউ এর মান 0, টি এর মান কত 6 প্লাস হাফ এর মান কত বের করছি বলো তো এই ম্যাথে, 1/4 ইন্টু 2, টি এর মান কত, টি এর মান কত বলতো 6 মাইনাস 1 করে দেখবা তোমার এই অ্যান্সার যত, এইখানে আমাদের অ্যান্সার সেমই আসবে। বুঝছো না? দেখো এত বড় ম্যাথ আমরা তাহলে এক লাইনেই করে ফেললাম, কিন্তু এটা তোমরা এসএসসিতে রিটেনে ইউজ করতে পারবা না। কেমন? তোমরা এটা এমসিকিউর জন্য ইউজ করবা। ওকে, কারণ সরাসরি তোমাদের এই সূত্রটা বইয়ে দেওয়া নেই, তো তোমাদের বেস্ট হয় এইটা রিটেনে করবা, আর এটা এমসিকিউর জন্য শর্টকাট মনে রাখবা যে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র STH = UT প্লাস হাফ এ 2t মাইনাস 1। কেমন?
এবং যদি তোমাকে বলে রিটার্নে করতে তাহলে তুমি এইভাবে করবা, তোমার যেই সেকেন্ডে দূরত্ব নির্ণয় করতে বলবে ওই সেকেন্ড মাইনাস তার আগের সেকেন্ড। ওকে, গ্রাফ সংক্রান্ত তোমাদের কিছু ম্যাথ আসে, তো গ্রাফ করার জন্য দেখবা আমার চ্যানেলে একটা গ্রাফেরই ভিডিও আছে 20 মিনিটের মতো, এইটা দেখে নিবা। এই ভিডিও করলে তোমার গ্রাফ থেকে দুনিয়ার যাই দেখে না কেন পারবা। তো তাই এই গ্রাফটা তোমাদেরকে আর এই ক্লাসে আমি দেখাবো না, তোমরা ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিবা কেমন। আর তোমাদের গ্রাফ থেকে দূরত্ব যখন নির্ণয় করতে বলবে তখন জাস্ট ক্ষেত্রফল নির্ণয় করে, এটা একদম ইজি, তোমরা এটা একটু নিজে দেখলেই পারবা, অথবা আমার ভিডিওটা দেখে নিবা কষ্ট করে কেমন। তুমি 2 কেজি ভরের একটা বস্তুকে 2 মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করছো, এখন তোমাকে বলতেছে সর্বোচ্চ উচ্চতা কত নির্ণয় করো, বস্তুটার সর্বাধিক উচ্চতা কত, মানে বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতায় যাবে সেইটা নির্ণয় করতে হবে, মানে এইচ এর মান। কার কার মান দেওয়া আছে দেখো তো, ইউ এর মান কত দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, জি এর মান তো জানি আমরা কত 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। বস্তুটার শেষ বেগ কত দেখো তো, বস্তুটার শেষ বেগ কত হবে, ভি ইকুয়াল টু কত 0 মিটার পার সেকেন্ড, বস্তুটার শেষ বেগ হবে আমাদের 0 মিটার পার সেকেন্ড। তাহলে বের করতে হবে এইচ, কোনটা কোন সূত্রে ইউজ করবা বলো তো, বের করতে হবে এইচ। দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, মাইনাস কিসের জন্য দিলাম, কারণ বস্তুটাকে আমরা উপরে নিক্ষেপ করছি এই জন্য কি দিছি মাইনাস দিছি, তাই না। দেখো তাহলে আমাদের এখানে ভি এর মান কত বলো তো 0, ইউ স্কোয়ার মাইনাস 2gh, দেন পরের লাইনে দেখো তো এইচ 2gh সমান কি লেখা যাবে ইউ স্কোয়ার, তাই না। দেন এইচ সমান কি লেখা যাবে ইউ স্কোয়ার বাই 2g, এটা কি ইউ স্কোয়ার বাই 2g, এটা আমাদের কি হলো দেখো তো, এটা আমাদের সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের ইকুয়েশন। তো এটা তুমি মুখস্থ রাখতে পারো, তোমার পরীক্ষা যদি বলে সর্বাধিক উচ্চতা নির্ণয় করো তাহলে এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g, এই সূত্র তুমি সরাসরি ইউজ করতে পারবা কেমন। তাহলে এখন মান বসাই দাও, ইউ এর মান কত দেওয়া আছে 10, 10 এর উপর স্কোয়ার 2, জি এর মান কত 9.8, এইটা তোমরা ক্যালকুলেশন করে বের করবা, আশা করি পারবা। এবার তোমাকে যদি বলে যে বিচরণ কাল নির্ণয় করো, বিচরণ কাল মানে এই বস্তুটাকে তুমি উপরে নিক্ষেপ করলা এবং নিচে পড়তেছে, তো এইটুকু যেই সময়টা ও ভাসমান অবস্থায় ছিল সেইটা নির্ণয় সূত্র দেখো, সেইটা নির্ণয় সূত্র বিচরণ কাল নির্ণয় সূত্র টি ইকুয়াল টু 2u বাই জি, টি ইকুয়াল টু কি 2u বাই জি, এটা আমাদের কি নির্ণয় সূত্র বিচরণ কাল নির্ণয় সূত্র, এটা সরাসরি ইউজ করবা বিচরণ কাল। তো এটার বিচরণ কাল কত হবে বলো তো, তাহলে টি ইকুয়াল টু 2, ইউ এর মান কত 10, জি এর মান কত 9.8, সুন্দর করে ক্যালকুলেশন করবা, করে আশা করি তোমরা এটাও বের করতে পারবা। কোনো বস্তু নিচে যদি পড়ে অথবা নিক্ষেপ করা হয় উপরের দিকে তাহলে এইখান থেকে সাধারণত তোমাদের এই দুইটাই আসে, একটা বলে যে সর্বোচ্চ কত উচ্চতায় যাবে এবং আরেকটা বলে যে তোমার বিচরণ কাল কত এইটা নির্ণয় করো। তো বিচরণ কাল নির্ণয়ের সূত্র কি 2u বাই জি, এবং যদি বলে সর্বোচ্চ উচ্চতায় যাইতে হবে তাহলে এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। আশা করি শেষ পর্যন্ত যারা ক্লাসটি করছো তারা সব কিছু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আরও কিছু না বুঝলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। গতি এই চ্যাপ্টারটা একটা ভার চ্যাপ্টার, কেমন অনেক বড় চ্যাপ্টার, এই অধ্যায়ে তুমি ম্যাথ করে শেষ করতে পারবে না, এখানে অনেক টাইপের ম্যাথ হইতে পারে। তো আমি যেই টাইপগুলো কমন, যেগুলো সাধারণত পরীক্ষাতে আসে সেগুলো আমি তোমাদেরকে করাই দিছি। এই টাইপগুলো তুমি যদি খুব সুন্দর করে বুঝে করো তাহলে গতি থেকে যেই ম্যাথই আসুক না কেন সেইটাই তোমরা পারবা কেমন। তো এখন তোমাদের কাজ কি, আমি তোমাদের করাই দিলাম, এখন তোমাদের কাজ কি এই ক্লাসটা যা পড়াইছি সেগুলো খুব সুন্দর করে নোট করবা, দেন কি করবা তোমার মেন বইটা একবার A to Z রিডিং পড়বা, তারপরে তোমার কাছে টেস্ট পেপার বা গাইড যাই থাকুক না কেন সেইখান থেকে ম্যাথ সলভ করবা। তোমাদের বই দেখবা কিন্তু ম্যাথটা কিছুই নাই, এগুলোর জন্য তোমাকে একটা সহায়ক বই লাগবে, তুমি যেখান থেকে পারো না কেন তোমার ইচ্ছা, তবে তোমার ম্যাথ অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এই অধ্যায় থেকে অনেক বেশি ম্যাথ প্র্যাকটিস করতে হবে, ম্যাথ যদি প্র্যাকটিস না করো তুমি পরীক্ষায় কিচ্ছুই পারবা না। তো তোমার পারার জন্য তোমাকেই পড়তে হবে, আমি কিন্তু তোমাকে পড়াই দিতে পারবো না, আমি জাস্ট তোমাকে রাস্তাটা দেখাই দিলাম যে কিভাবে পড়তে হবে, বাকি কাজটা তোমার নিজেকেই করতে হবে কেমন। এই ক্লাসটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।